যন্ত্রণায় মুখটা একটু একটু করে বেঁকে আসছিল মালতীর, কিন্তু কোনো মতে সে যন্ত্রণাটা সহ্য করে চলেছিল। পেটের ভিতর কি যেন একটা নড়ছে। মালতী জানে কি নড়ছে। তার প্রসব যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে। তার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে আর দিন কয়েকের মধ্যেই। মালতী জানে সময় এখনো আসন্ন হয়নি। মায়ের মন তা বুঝতে পারে, কিন্তু যন্ত্রণাটা মাঝে মাঝে বাড়ছে। বাড়িতে আর কেউ নেই। আজ শুক্রবার। মুকুন্দ হাটে গিয়েছে। তার ফিরতে ফিরতে রাত। যদিও মুকুন্দ যাবার সময় পাশের বাড়ির একজনকে বলে গেছে মালতীকে দেখার কথা। সে দু একবার এসে উঁকি দিয়ে গেছে, কিন্তু এখন বোধহয় সে নিজেই কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছে। তাই মালতীকে দেখার কথা মনে পড়েনি তার। মালতী তাই মনে মনে ভাবল, ব্যথাটা তো ক্রমশ বাড়ছে। দাইমাকে একবার খবর দিতে পারলে ভালো হতো, কিন্তু কি করে যে খবর পাঠাই। মালতীর মনে পড়ে গেল মুকুন্দর কথা। হাটে যাওয়ার আগে মুকুন্দ বলেছিল, যদি মনে হয় সমস্যা হচ্ছে, দেরি না করে ধাইমাকে খবর দিও। পারলে অন্য কাউকে ডেকে নিও। খবরদার, একা কিন্তু বেরোবে না। তুমি তো জানো আমাদের গ্রামে কি বিপদ আছে। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো বলেছি তোমার একদম চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। তুমি এখন ভালো মনে যাও তো বাপু। হাটে গিয়ে ভালো করে ব্যবসা করো, না হলে যে আসছে তার তো অসুবিধে হবে নাকি। মালতী হাসি মুখে বিদায় দিয়েছিল মুকুন্দকে, কিন্তু এখন সে বুঝতে পারছে মাঝে মাঝেই তার কষ্ট হচ্ছে। কষ্টটা ক্রমশ বাড়ছে। মালতী এপাশ থেকে ওপাশ করে একটু শোয়ার চেষ্টা করতেই বুঝতে পারল পেটের ভিতর কিন্তু বড় বেশি যন্ত্রণা করছে। একা উঠতে গিয়েও উঠতে পারল না সে। আর একটু হলেই ধপ করে পড়ে যেত সে। তার আগেই কোনো রকমে নিজেকে সামলে নিল সে। তারপর সামনের দিকে তাকিয়ে দেখল ঘরের ভিতর হ্যারিকেনটা মাঝে মাঝেই দপদপ করে উঠছে। ঘরে কে যেন ঢুকেছে। কথাটা মনে হতেই সাথে সাথে মালতী চোখ তুলে তাকাবার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ কেমন ঝাপসা হয়ে আসছে। সাথে পাল্লা দিয়ে পেটের ভিতরের যন্ত্রণাটাও বাড়ছে বলে মনে হচ্ছে তার। মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। মালতী চিৎকার করতে লাগলো, কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাইমাকে একবার খবর দাও, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। কিন্তু সেই চিৎকার পাশের বাড়ির সেই মেয়েটি যে তাকে দেখাশোনা করছিল তার কান পর্যন্ত সেটা গেল না। তখন দরজার কাছে কেউ একজন এসে দাঁড়িয়েছে। মালতী ভাবল সেই মেয়েটি। সে চোখ বন্ধ করে বলল, তাড়াতাড়ি যা, দাইমাকে একবার খবর দিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় দাইমাকে। দাইমাকে আর খবর দিতে হবে না, আমি এসে গেছি। আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর সময় হলেই আমি আসব। মালতীর মনে হলো গলাটা স্বাভাবিক নয়। অদ্ভুত ভয়ঙ্কর একটা গলার আওয়াজ। দরজার কাছ থেকে তাকে এই কথাগুলো বলার পরে খিলখিল করে হাসছে সে। ঘরের আলোটা দপ করে নিভে গেল, আর তারপরেই ঘরের দরজা জানলাগুলো দমাদম বন্ধ হতে লাগলো। মালতী চিৎকার করে উঠতে গেল, কিন্তু বুঝতে পারল গলা থেকে আর শব্দ বের হচ্ছে না। গলাটা কে যেন শক্ত করে চেপে ধরেছে। যে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল সে দরজা পেরিয়ে আবার হাঁটতে হাঁটতে ঢুকে এলো ঘরের ভিতরে। সে মালতীর একদম কাছে এসে বসতেই মালতী ভালো করে তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল।
তোমার তোমার মুখটা এমন লাগছে কেন? তোমার চোখের মনি কোথায়? সামনের সেই অশরীরে চোখের মনি নেই, সাদা ফ্যাকাশে চোখ। শুধু চোখের মনি নেই তাই নয়, ঘরের ভিতরে বিছানার কাছে সে দাঁড়ানো মূর্তির মুখের ভিতর অদ্ভুত লম্বা লম্বা সাদা রঙের দাঁত, আর সেই দাঁতের ফাঁক থেকে একটা কালচে জিভ বেরিয়ে আছে। সেই দেখে মালতী আরেকটু হলে প্রায় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিন্তু হঠাৎ পেটের বাচ্চাটার কথা মনে করতেই সে জ্ঞান হারালো না। সে বলে উঠল, আমায় ছেড়ে দাও, আমার বাচ্চাটাকে নিয়ে যেও না, ছেড়ে দাও বলছি। তুমি কেন আমার ক্ষতি করতে চাইছো? আমি তোকে মারতে আসিনি, আমি এসেছি তোর পেটের ভেতর যেটা আছে তাকে মারতে। বলেছি তো, এই গ্রামে আমি কারোর বাচ্চাকে জন্ম নিতে দেব না। না, আমার বাচ্চাকে আমি ছাড়বো না, আমি তার কোনো ক্ষতি করতে দেব না। তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। মালতী প্রচন্ড ভয় পেয়েছে। সেই বিভীষিকার মধ্যে দুর্বল অসুস্থ শরীর নিয়ে চিৎকার করা এবং তার সঙ্গে সঙ্গে তার পেটের অসহ্য যন্ত্রণা, এই দুই মিলিয়ে মালতীর মাথার ভিতরে যেন দপদপ করতে শুরু করলো। মনে হলো মাথার শিরা উপশিরা ছিঁড়ে যাবে এক্ষুনি। এখন কেউ কোথাও নেই। বাইরে আঁধারের মধ্যে হঠাৎ করে একবার যেন বিদ্যুৎ চমকের শব্দ শুনতে পেল মালতী, আর তারপরেই সে বুঝতে পারল নিজের ওপর তার আর নিয়ন্ত্রণ নেই। তার প্রসবের সময় হয়ে গেছে। তার চোখ দুটো যেন বন্ধ হয়ে আসতে লাগলো। সেই বিভৎস মূর্তি এবার এগিয়ে এসে তার পেটের উপর হাত রাখতেই মালতীর মনে হলো তার গোটা শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তারপরে তার আর কিছু মনে নেই। মালতীর যখন জ্ঞান ফিরেছিল তখন তার ঘরের ভিতরে পাশের বাড়ির সেই মেয়েটি এসে পড়েছে। ধাইমা বসে রয়েছে, সবার মুখ চোখ থমথমে। মালতী উঠে বসতে বসতেই বুঝতে পারল পেটের ভিতরে যন্ত্রণা আছে বটে, কিন্তু আগের মতন পেটটা আর ভারী নেই। মালতী উঠে বসতেই মুকুন্দ ছুটে এলো বিছানার কাছে। মুকুন্দ বলল, মালতী, চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, সব ঠিক আছে। মালতী ধর্মর করে উঠে বসেই তার বিছানার দিকে তাকালো। রক্তে ভরে আছে জায়গাটা। আমার বাচ্চা কোথায়? কোথায় আমার বাচ্চা? চুপ করে কেন আছো তোমরা? বলো আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায়? ঘরের এক পাশ থেকে ধাইমা চিৎকার করে বলে উঠল, ওরে, ও আবার এসেছিল, আবার নিয়ে গেছে তোর পেটের বাচ্চাটাকেও নিয়ে গেছে ও। বাসুদেবপুরে কোনো বাচ্চা আর জন্ম দেওয়া যাবে না, বাসুদেবপুরে কোনো বাচ্চাকে আরো জন্মাতেও দেবে না। মালতী এই কথাটা শোনার জন্য তৈরি ছিল না। বিছানার চারপাশে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে সে আরো একবার চিৎকার করে উঠল, আর তারপরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিছানাতে। তোমরা হয়তো জানো না, মাঝে মাঝে অশুভ শক্তি কিংবা অতৃপ্ত আত্মারা এমনভাবে ক্ষতি করে যে ক্ষতি তোমরা কখনোই পূরণ করতে পারবে না। বিশেষ করে সেই অতৃপ্ত আত্মার মৃত্যুর সময় যদি তার মনে কোনো অতৃপ্ত বাসনা থেকে যায়, তাহলে তার সেই অতৃপ্তি তার মনে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তোলে, যা তাকে শক্তিশালী করে তোলে। তার মোকাবিলা করা কিন্তু তখন সহজ ব্যাপার নয়। সাধারণ ভূত তাড়ানো ওঝা কিংবা সাধারণ সাধক এত সহজে তার কিছুই করতে পারে না। কিন্তু ঠাকুরমশাই,
তন্ত্র সাধকদের কাছে তো অনেক ক্ষমতা থাকে যে কোনো অতৃপ্ত অশুভ সকল প্রকার শক্তিকে আটকানোর। আপনি তো নিজেও এমন কাজ বহুবার করেছেন। তাদের মন্ত্রের বন্ধনে আটকানো যায়, কিন্তু অশুভ শক্তি কিংবা অতৃপ্ত আত্মারা যে কোনো উপায় নিজের মুক্তির পথ খুঁজে বার করে, যেই পথে তারা নিজের অভীষ্ট লক্ষ্যটি পূরণ করতে পারবে, অর্থাৎ কারোর ক্ষতি করা। মনে করো তোমার উপর কোনো অশুভ আত্মার নজর পড়েছে, তুমি আমার কাছে সাহায্যের জন্য আসলে, তোমাকে আমি তাবিজ দিয়ে দেহবন্ধন করলাম। এক্ষেত্রে সেই আত্মা কি করবে জানো? সে তখন এমন কোনো একটা পথ খুঁজে বার করবে, যেই পথে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সে যাতে তোমার ক্ষতি করতে পারে। বিশেষ করে তোমার কাছের মানুষ, তোমার বন্ধু বান্ধব, এদের ক্ষতি করার চেষ্টা করতে থাকবে সে বারবার। তার মানে আপনি বলতে চাইছেন কোনো অশুভ শক্তি একবার পিছনে পড়লে তার হাত থেকে মুক্তি পাওয়া সহজ ব্যাপার নয়? এক কথায় কিন্তু তুমি ঠিকই বলেছ, কিন্তু এমন আরো অনেক পথ আছে যার সাহায্যে এসব অতৃপ্ত অশুভ আত্মাদের থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু সে পথ বড়ই কঠিন। তোমাদের তো আগেই বলেছি, তন্ত্র সাধনা বড় জটিল বিষয়। কোথাও কোনো ফাঁক থেকে গেলেই সেই ফাঁক দিয়ে যেমন অশুভ শক্তি আমাদের জগতে প্রবেশ করতে পারে, আবার সেই ফাঁক দিয়ে সাধক তাদের জগতে প্রবেশ করে তার এই জগতে ফেরার পথও বন্ধ করতে পারে। তবে সাধারণ মানুষের এসবে না পড়াই ভালো, কিন্তু আমায় তো পড়তেই হয়েছে। গোটা জীবন আমার এসব নিয়েই কাটাতে হয়েছে। আপনাকে যে কথা বললাম সেটা একবার ভেবে দেখবেন। আমাদের নিজেদের বাড়ির হঠাৎ করে এমন অবস্থা শুরু হয়েছে, কি বলবো। ওই মেস বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যা সমাধানের কোনো উপায় আপনার জানা থাকলে জানাবেন। ওভাবে তো সমস্যার সমাধান বলা যাবে না হে। যার সমস্যা হচ্ছে হয় তাকে আমার কাছে আসতে হবে, না হলে আমায় সেখানে যেতে হবে। দেখো, আমার পক্ষে এখন ওখানে যাওয়া আদৌ সম্ভব নয়। তাছাড়া আমি বাইরে খুব একটা যাইও না। তুমি পরদিন যখন আসবে তখন তাদের মধ্যে একজনকে নিয়ে এসো যার সঙ্গে এমন কিছু হচ্ছে। তাকে দেখে আমি কোনো উপায় বলে দিতে পারবো। আর না হলে তোমায় একটা জিনিস দেব, সেটা মেষবাড়ির উত্তরের কোণে রেখে দেবে, কেমন? তাহলে হয়তো কিছুটা সমস্যা কমবে। একটা কথা বলে রাখা দরকার, কিশোরী যে মেসবাড়িতে থাকে সেই মেসবাড়িতে একটা সমস্যা শুরু হয়েছে। কিশোরী যে ঘরে থাকে তার পাশের ঘরে থাকা লোকটি রাতের বেলা অদ্ভুত কিছু কারণে ভয় পেতে শুরু করেছে। সে ব্যাপারে কিশোরী তারানাথকে এখানে এসেই বলেছিল, আর সেই সূত্রেই তারানাথের মুখে অশুভ শক্তি এবং অতৃপ্ত আত্মাদের কথা শুনলাম। এই সমস্ত কথা শুনে কিশোরী চমকে উঠেছিল। তারপর কথায় কথায় তারানাথ যখন সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলল, তখন কিশোরী একটু শান্ত হয়েছে। এরপর আমি তাকে বললাম, আহা কিশোরী, তুমি চিন্তা করছো কেন? ঠাকুরমশাই যখন আমাদের সঙ্গে আছেন তখন তোমার এত চিন্তা করার কোনো কারণ নেই। সে কারণেই তো আমি বড় মুখ করে বলে এসেছি, ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে আমি এই সমস্যার কথা বললে ঠাকুরমশাই ঠিক কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। আপনি আপাতত কি দেবেন বলছিলেন তার ব্যবস্থাই করে দিন। তারপর না হয় আমি একদিন সময় করে পাশের ঘরে থাকা লোকটিকে নিয়ে আসব। তারানাথ আর আমাদের মাঝে কথাবার্তা চলছিল কিশোরীর সমস্যা নিয়ে। তারপরেই তারানাথ হঠাৎ যেন তার স্মৃতির পাতা হাতড়িয়ে কিছু খুঁজে পেল। তারপর সে নিজের মতোই বলতে লাগলো, তোমরা অশুভ শক্তির কথা বলছিলে না? একবার বাসুদেবপুর বলে এক গ্রামে এক অতৃপ্ত নারীর আত্মা এক ভীষণ ভয়াবহ বিভীষিকা তৈরি করেছিল। সে কথা তোমরা না শুনলে বুঝতে পারবে না। আমি সেই গ্রামে গিয়েছিলাম বলেই সে কথা জানতে পেরেছিলাম। সেখানে না গেলে তো জানতেই পারতাম না সেই অতৃপ্ত প্রেতের ত্রাসের কথা।
সে কথা যদি শুনতে চাও তাহলে আমি সে গল্পের কথা বলতে পারি। কিশোরের মন খারাপ ছিল বুঝতে পারছিলাম, কিন্তু তারানাথ স্বয়ং আজকে তার অভিজ্ঞতার গল্প বলতে চাইছে এই কথা শোনা মাত্র কিশোরীও বোধ হয় গা ঝাড়া দিয়ে বসল। তারপর বলল, বলুন ঠাকুরমশাই, আপনার কাছে গল্প শোনার জন্যই তো আসা। না হলে রবিবার দিন এমন বৃষ্টির মাথায় নিয়ে আপনার কাছে এসে আর কি করতাম বলুন তো। বলুন, আপনি কি বলবেন বলছিলেন? তারানাথ একটা পাসিং শো ধরিয়েছিল। জানালার পাশে দাঁড়িয়ে তাতে সুখটান দিতে দিতে সে বলল, সেবার গ্রীষ্মের সময় গিয়েছিলাম জয়ন্তপুর বলে একটা গ্রামে। এই গ্রামের এক গৃহস্থের বাড়িতে কিছু সমস্যা হয়েছিল। তার বাস্তুতে কিছু দোষ ছিল। তার বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন ওই দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। একটা দিন তার বাড়িতেই রইলাম। রাতের বেলা তার বাড়িতে অদ্ভুত কিছু ব্যাপার হতো। কখনো কখনো রাতের বেলা চালের উপর বাইরে থেকে ইট পাথর এসে পড়তো, অথচ তার বাড়ির আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। কেউ যে তার সঙ্গে মশকরা করবে তেমনটাও নয়। রাতের বেলা যে তার বাড়ির পিছনের জঙ্গলে কেউ এসে অমনভাবে মশকরা করবে সেই লোকের সংখ্যাও কম। তাছাড়া মনে করো এইমাত্র ঘরের দরজা বন্ধ করে দিয়ে পাশের ঘরে গিয়ে কেউ বসেছে, হঠাৎ করে নিজের থেকেই ঘরের দরজা খুলে গেল। বাইরে এসে দেখা গেল সেখানে কেউ কোথাও নেই। তারপর রাত্রে হঠাৎ করেই ঘরের বাইরে থেকে গৃহস্থের নাম ধরে কেউ ডাকছে, একবার, দুবার, তিনবার। যতক্ষণ না কেউ বাইরে বেরিয়ে দেখছে ততক্ষণ ডাকতেই থাকে। কিন্তু বাইরে বেরিয়ে দেখা যায় যে সামনের উঠোনে কেউই নেই। শুধু উঠোন কেন, দূরে গ্রামের রাস্তার কাছে দূর দূর পর্যন্ত কেউ কোথাও নেই। আর এই সমস্ত ব্যাপারগুলো হতো অনেক রাতের দিকে। সবাই ঘুমিয়ে পড়েছে এমন সময়। এমনভাবে বিরক্ত করতো ওরা। আমি তার বাড়িতে গিয়ে এই রাত বিরেতে উৎপাতের ব্যাপারটা বুঝবো বলে স্থির করেছি। তা সেই মতো রাতের খাওয়া দাওয়া সেরে পাশের ঘরে ঘুমোতে গেছি। ঘুমটা হঠাৎই একটা কি শব্দে যেন ভেঙে গেল। কিছুক্ষণ শব্দটা শোনার পর তখন বুঝতে পারছি যে বাড়ির টালির উপর যেন বৃষ্টির মতো ইট পাথর এসে পড়ছে। সেই শব্দে ঘরের ভিতরে শান্তিতে ঘুমিয়ে থাকা কারোর পক্ষে আর শান্তি থাকে না। উঠে পড়লাম বিছানা ছেড়ে, বাইরে বেরিয়ে এলাম। দেখলাম যে গৃহস্থের বাড়িতে গেছি সেও বাইরে বেরিয়ে এসেছে। আমাকে দেখে সেই গৃহস্থ বলল, দেখেছো দেখেছো কাণ্ডটা? বলেছিলাম না ঠাকুর মশাই, তোমায় যা বলেছিলাম দেখো তাই হচ্ছে। বুঝতে পেরেছি সমস্যা কি হয়েছে, সবটাই বুঝতে পেরেছি। কাল সকালে এর সমাধান হয়ে যাবে। এখন বাইরে থেকে আর কোনো লাভ নেই, তাতে উল্টে আরও বিপদ বাড়তে পারে। এখন ঘরে চলো। গৃহস্থকে নিয়ে ঘরে চলে এলাম। ফেরাতটা কোন রকম ভাবেই কাটলো। পরদিন সকালে উঠে আগে গৃহস্থকে নিয়ে বাড়ির দক্ষিণ দিকে গিয়ে দেখি একটা গাছের মধ্যে একটা পেরেক পোঁতা। সেই পেরেকের সঙ্গে জড়ানো রয়েছে একটা লাল সুতো। সেই লাল সুতোর প্রান্তে একটা সাদা রঙের কি যেন রয়েছে। গৃহস্থ জিনিসটা দেখতে পেয়ে হাত বাড়িয়ে ধরতে গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে বললাম, খবরদার, ওটি স্পর্শ করবে না, তোমার বড় বিপদ হবে। এতদিন যা হয়েছে তার চেয়েও বড় ভয়ানক কাণ্ড হবে। এতদিন জীবনহানি হয়নি, কিন্তু এটা স্পর্শ করলেই জীবনহানি হবে। তাই বলছি, দাঁড়াও। ওনাকে জল আনতে বললাম। উনি মাটির পাত্রে জল আনতেই সেই জলে মন্ত্র পড়ে গাছের গোড়ায় আর তার চারপাশে ছিটিয়ে দিলাম। এরপর সেই জলের খানিকটা ছিটিয়ে দিলাম সেই লোহার পেরেকে জড়ানো লাল সুতো জড়িয়ে থাকা সাদা জিনিসটার উপর। সাদা জিনিসটা আসলে একটা কাগজ, তার মধ্যে একটা কিছু রাখা আছে। মন্ত্রপুত জলটা পেরেকে স্পর্শ করতেই পেরেকটা আস্তে আস্তে আলগা হয়ে গেল। তারপর গাছের গা থেকে খসে পড়ল মাটিতে। গৃহস্থ কিন্তু অবাক হয়ে গেল। এরকম বড় গাছের কাণ্ডে একটা পেরেক শক্ত করে পোঁতা ছিল,
পেরেকের প্রায় অর্ধেকটা ভিতরে ঢোকানো ছিল, সেটা অমনভাবে নিজে থেকে খুলে পড়ে যাওয়ায় সে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি কিছুই বললাম না। আবারও সেই মন্ত্রপুত জল দিয়ে সেই পেরেকে বাঁধা সুতো আর সাদা কাগজের টুকরোটাকে ভালো করে ধুয়ে তারপর সেটা জলের পাত্রের মধ্যে ভরে নিলাম। মাটিতে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে মাটির পাত্র সহ জিনিসটা রেখে অপর থেকে মাটি চাপা দিলাম। চাপা দেওয়ার আগে একটা গোপন মন্ত্র পড়ে আবার খানিকটা জল ছড়িয়ে দিলাম ওই গর্তের চারপাশে। তারপর গৃহস্থকে বললাম, কেউ একজন তোমার ক্ষতি করতে চায়, সেই ক্ষতি করার জন্য তন্ত্রক্রিয়া করে ওই জিনিসটা তোমার বাড়ির কাছে পুঁতে রেখে গেছে। তার জন্যই তোমার বাড়িতে এমন অশুভ কার্যকলাপ হচ্ছিল। এবার তুমি নিশ্চিন্তে তোমার গৃহে বসবাস করো, খালি একটা শান্তি সস্তায়ন করিয়ে নিও, তাহলে আর তোমার কোনোই সমস্যা হবে না। গৃহস্থ খুশি হলো। সে আমার চেনা বলে আরো একটা দিন সেখানে রইলাম। রাতের বেলা কোনো সমস্যা হলো না, বেশ ভালোভাবেই রাতটা কাটিয়ে পরদিন সকালে বের হতে যাব এমন সময় গৃহস্থ বলল, ঠাকুর মশাই, আপনার ক্ষমতা আছে, এক কাজ করতে পারবেন? এই গ্রাম থেকে 2 গ্রাম দূরে হলো বাসুদেবপুর। আমার মেয়ের সেখানে বিয়ে হয়েছে বছর 2 আগে। আমার মেয়ে সন্তান সম্ভবা। বাসুদেবপুরের গ্রামের লোকেরা বলে সেই গ্রামে আজ 3 বছর হয়ে গেল কোনো সন্তানের জন্ম হয়নি। গ্রামের কারো স্ত্রী সন্তান সম্ভবা হলে তাকে সাথে সাথে সেই গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাচ্চার জন্ম হয় এবং বাচ্চার 1 বছর পর্যন্ত তাকে সেখানেই রাখতে হয়। 1 বছরের আগে কোনোভাবে গ্রামে প্রবেশ করলেই সেই বাচ্চাটিকে আর খুঁজে পাওয়া যায় না। আমার মেয়ের বড় জেদ, সে ঠিক করেছে তার বাচ্চার জন্ম হবে বাসুদেবপুর গ্রামে তার স্বামীর ঘরে। সে আমার কথা, স্বামীর কথা, কারোর কথাই শুনছে না। আপনি একটু ওখানে যাবেন। আমার মেয়ের প্রায় 9 মাস পেরিয়ে 10 মাসে পা দিয়েছে। বুঝতেই তো পারছেন গ্রামের ব্যাপার, কখন যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। এই নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি। আপনি যদি ওখানে গিয়ে আমার মেয়ের বাড়িতে কয়েকটা দিন থাকেন তাহলে আমি বরং একটু নিশ্চিন্ত হব। গৃহস্থের কথা শুনে না করতে আর পারলাম না। একে তো সে আমার চেনা, তাছাড়া তার মেয়ের এবং আমার মেয়ের সন্তানের জন্য সে আমার কাছে কাকুতি মিনতি করছে। দীক্ষা নেওয়ার সময় গুরুদেব বলেছিলেন, তন্ত্রবিদ্যা আসলে মানুষের হিত সাধনের জন্যই, একে যেন সেই কাজেই ব্যবহার করি। তার জন্য যদি কোনো প্রাণের ঝুঁকি থাকে তাহলে যেন পিছু বা না হই। তাই না করতে পারলাম না। সেদিন গরুর গাড়ির ব্যবস্থা করে দিল গৃহস্থ। তারপর টকর যানে চেপে জয়ন্তপুর থেকে বাসুদেবপুরে গিয়ে পৌঁছালাম। বাসুদেবপুর গ্রামটা অন্যান্য গ্রামের মতো বড় নয়, ছোট গ্রাম। দেখলাম 16 থেকে 17 খানা ঘর জনবসতি নিয়ে এই গ্রামটা তৈরি হয়েছে। তবে গ্রামের 3 দিক জঙ্গল। এই পথে গেলেই এই গ্রাম হলো শেষ। একদিকের পথের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ রয়েছে, সেই পথ থেকে বা অন্যদিকে যাওয়াও যায়, কিন্তু জয়ন্তপুর গ্রাম থেকে তো আর সেই বাসুদেবপুর গ্রামে পৌঁছে সেই গৃহস্থ মেয়ের বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। গ্রামের লোকেরা কিন্তু বেশ খুশি হলো। কেন খুশি হলো তা পরে বুঝতে পেরেছিলাম। যার বাড়িতে গিয়েছি তার নাম হলো ওই সতীনাথ হালদার। সে আমায় বলল, বড় বিপদে পড়ে রয়েছি ঠাকুর মশাই। এই যে আমার বৌমাকে তো আমি মেয়ের মতোই দেখি, সে কথা উনিও তো জানেন, কিন্তু মেয়ের আমার বড় জেদ করেছে। সে সন্তান প্রসব করবে এই গ্রামেই, এই গ্রামের বাইরে যাবে না। অথচ আজ 3 বছর ধরে যতবার এই গ্রামে সন্তান প্রসব হয়েছে কিংবা 1 বছর বয়সের আগে সন্তানেরা ফিরে এসেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না।
আমি তো এসবের কিছুই জানি না, তাই এ নিয়ে আমি কিছুই বলতে পারবো না। মেয়েটিকে একবার আমার কাছে নিয়ে আসা যায়, নাকি আমি তার কাছে গিয়েই তার সঙ্গে কথা বলবো? সতীনাথের স্ত্রী বিয়োগ হয়েছে তা বহু বছর হলো। এবারে এখন স্ত্রীলোক বলতে একমাত্র সেই গৃহস্থের মেয়ে কমলা, আর তার সর্বক্ষণের দেখাশোনা করার জন্য একটি মেয়ে, তার নাম মন্নি। তাছাড়া এ বাড়ির পুরুষ মানুষ বলতে ওই সতীনাথ বাবুই, আর ওনার ছেলে অমরনাথ এবং একজন কাজের লোক আছে। গৃহস্থ বাড়ি হলেও তারা বেশ অর্থবান। আমার থাকার ব্যবস্থা হলো বাড়ির ভিতরেই একটি ঘরে। আমার সঙ্গে সেই গৃহস্থ লোকটি সন্ধ্যা পর্যন্তই রইলেন। তারপর নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য সন্ধ্যাবেলা গরুর গাড়িতে করে বেরিয়ে পড়লেন। চলে যাওয়ার আগে সেই গৃহস্থ বললেন, একদম চিন্তা করবেন না ঠাকুর মশাই, এ বাড়ির লোকেরা বড় ভালো। আমার মেয়ের ভাগ্য বড় ভালো, তাই এ বাড়িতে বউ হয়ে এসেছে। সতীনাথ বাবু, এমনকি তার ছেলে অর্থাৎ আমার জামাই অমরনাথ পর্যন্ত একেবারে মাটির মানুষ। সত্যি যে অমরনাথ মানুষটি মাটির মানুষ তার প্রমাণ পেলাম কিছুক্ষণ পরে। সন্ধে হতেই আমার জন্য জল খাবার এলো। এ বাড়িতে রান্নার লোক আলাদা আছে। তার হাতের রান্না যেমন তেমনই তার ব্যবহার। জল খাবার খেয়ে দেওয়ার কাছে একটা বেতের লম্বা টানা চাটাই পেতে বসে আছি। একটু পরেই অমরনাথ এসে আমায় ওভাবে বসে থাকতে দেখে হম্বিতম্বি শুরু করলো। আমায় কেন চাটাই পেতে বসতে দেওয়া হয়েছে? বেতের মোড়া তো বাড়িতেই আছে, সেই মোড়ায় আমায় কেন বসতে দেওয়া হয়নি? তখন আমি বললাম, আরে চিন্তা করো না বাবা, এই চাটাইতে বসে আমার বড়ই ভালো লাগছে। বেতের মোড়ায় বসতে আমার খুবই কষ্ট হবে। তুমি আমার সঙ্গে একটু বসো তো, তোমার সঙ্গে আমার অনেকগুলো কথা আছে। অমরনাথ একটু পরে আমার পাশে এসে বসলো। তখন আশেপাশে কেউই নেই। সতীনাথ কি এমন কাজে ব্যস্ত। এর আগে কমলার সঙ্গে আমার এক প্রস্তর কথা হয়েছে। তাছাড়া কাজের লোকেরা নিজের মতোই ব্যস্ত। বাড়িটা গ্রামের মাঝামাঝি জায়গাতেই অবস্থিত। চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। মাটির বাড়ি হলেও ঘরগুলো বেশ বড় বড়। মোটা খড়ের ছাউনি, অবস্থাপন্ন বাড়ি তা ভালো করেই বোঝা যায়। দাওয়ার কাছে বসে আমি আর অমরনাথ কথা বলছি। আমি বললাম, তোমাদের গ্রামের সমস্যা ঠিক কি বলতো? আমি অল্প অল্প শুনেছিলাম, কিন্তু ভালো করে শুনলে বড়ই ভালো হতো আর কি। ঠাকুর মশাই, তা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তবে আপনাকে অল্প কথায় বলি। 3 বছর ধরে আমাদের গ্রামে বড় বিপদ চলছে। আমাদের গ্রামে কোনো মেয়ে সন্তান সম্ভবা হলে তার বিপদ বেড়ে যায়। এক অতৃপ্ত আত্মা তার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে কেউ দেখতে পায় না। কেউ না, এমনকি যার আশেপাশে ঘুরে বেড়ায় সে নিজেও পর্যন্ত দেখতে পায় না। কিন্তু যখনই প্রসবের দিন এগিয়ে আসে তখনই সে অনুভব করতে পারে তাকে। আর যেদিন সন্তান প্রসব হয় সেদিন যেভাবেই হোক সে সেখানে এসে পড়ে। তারপর সকলের মাঝখান থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে সেখান থেকে নিয়ে উধাও হয়ে যায়। কোথায় নিয়ে যায়, কি করে, সে ব্যাপারে কেউ কিছুই জানে না। তবে বাচ্চা আর খুঁজে পাওয়া যায় না। তাছাড়া বছর খানিকের মধ্যে বাচ্চা নিয়ে গ্রামে ফিরে এলেও এমন হয়। তাই আমাদের গ্রামে সন্তান সম্ভবা হলে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাপের বাড়িতে থেকেই তার সন্তান প্রসব হয় এবং 1 বছর সেখানেই থাকে। বাচ্চাটার বয়স 1 বছর হয়ে গেলে তখন আবার ফিরে আসে। কমলা এমনটা চাইছে না। কমলা বলেছে তার সন্তান প্রসব হলে সে এই বাড়িতেই হবে। আর যদি তাকে তার বাপের বাড়ি যেতে হয় সন্তান প্রসবের জন্য, তাহলে সে সেখান থেকে আর ফিরবে না এ বাড়িতে। কমলাকে আমার বাবা বড় ভালোবাসে, বলতে লজ্জা নেই, আমার চেয়ে বেশি ভালোবাসে। আর আমি কোনো কথা বললে সে কথা বাবা শুনতে চায় না, কমলার কথাই শোনা হয়। এবার আপনি বলুন আমি ঠিক কি করব? কমলার সঙ্গে আমার কথা হয়েছে বাবা।
তার শরীর বড়ই দুর্বল, তাই সে বেশিক্ষণ কথা বলতে পারেনি। কিন্তু যেটুকু কথা বলেছি তাতে এটা বুঝতে পেরেছি সে বড্ড জেদি। সেই বাড়িতেই তার সন্তান প্রসব করে বাসুদেবপুর গ্রামের এতদিনের ভয়কে কাটাতে চায়। তাতে কি হবে? যদি আমাদের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তখন সেই ক্ষতিপূরণ কে আর দেবে বলুন তো? তাছাড়া শুধু বাচ্চার ক্ষতি নয়, যদি কমলার কোনো ক্ষতি হয়ে যায় তখন। আমাকে ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। 3 বছর আগে এমন কি হয়েছিল এই গ্রামে যার জন্য এমন বিপদ নেমে আসে মাঝে মাঝে? অমরনাথ কিছু বলতে যাবে তার আগে বাড়ির কাজের লোকটি এসে তাকে ডেকে নিয়ে গেল। কি একটা কারণে সতীনাথ তাকে ডেকেছে। আমি সেখানেই বসে রইলাম। রাতের খাওয়া দাওয়া সেরে দরজা বন্ধ করে শোয়ার জন্য জায়গা করে নিলাম। কিন্তু প্রায় গোটা রাত এই ভাবনাতেই কেটে গেল যে ওই 3 বছর আগে এমন কি হয়েছিল, এমন কি হলো যার জন্য গ্রামে এখনো সমস্যা হচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখনও জানতাম না বাসুদেবপুরের বিভীষিকা আসলে ঠিক কেমন। একটানা এতক্ষণ কথা বলে চলেছিল তারা না। এবার সে একটু চুপ করতেই কিশোরী বলে উঠল, তার মানে এমন কোনো এক অশুভ শক্তি ছিল, যে অশুভ শক্তি ওই গ্রামে জন্ম নেওয়া কোনো সদ্যজাতকে জন্মানোর পর তার মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেত। এইসব আমি পরে চিনেছিলাম, তখনও তো সে ব্যাপারে আমি কিছুই জানতাম না। অথচ যখন এই গ্রামে এলাম তখন তো আর জানতাম না এই গ্রামে কি হয় বা কেনই বা হয়, কোনো কিছুই জানি না। গোটা গ্রাম কেমন যেন থমথম। গরুর গাড়ি নিয়ে আমরা এসেছি, অথচ গ্রামের মধ্যে তেমন কাউকে সেভাবে চোখেও দেখতে পাইনি। মানে তখন বিকেল হয়ে গেছে, অথচ বিকেল হওয়ার পরেও গ্রামের পথে ঘাটে লোকজন দেখাও যাচ্ছে না। বাচ্চা ছেলে মেয়ের দল গ্রামের পথে বিকেলে খেলাধুলো করে, আমরা কিন্তু তেমন কিছুই দেখতে পেলাম না। তাছাড়া গ্রামে আসার পরেই বাড়ির লোকজন ছাড়া আর একজনকেও আমাদের চোখেও পড়লো না। বুঝতে পেরেছি গোটা গ্রামের লোক শিকার হয়েছে সেই বিভীষিকার। নেহাত কম লোক নয়, ওই 15-16টা ঘর বসতি হলেও সেই বসতির লোকেরা অসম্ভব কোনো এক ভয়ে কাঁটা হয়ে আছে। ঘরের বাইরে বেরোতে পর্যন্ত ভয় পায় এখন তারা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অমরনাথ বেরিয়ে গেছে। সতীনাথও কি একটা কাজে গ্রামের কার বাড়িতে গেছে। আমি ঘরে বসে আছি, এমন সময় মনু এসে আমায় ডাকলো, বলল, ঠাকুর মশাই, আপনাকে বৌদিমণি একটু ডাকছে। কমলা আমায় তার ঘরে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি কমলা অছোয়া হয়ে বসে আছে। এখন সে সামান্য সুস্থ হয়েছে, পরনের কাপড় এলোমেলো হয়ে আছে, মাথার চুল অবিনষ্ট হয়ে আছে। আমি বললাম, কি হয়েছে মা, এমনভাবে আমায় এই অসময়ে ডেকে পাঠালে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কাল রাতে আমি স্বপ্নকে দেখেছি। ঠাকুরমশাই, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি ও আমার কাছে আসবে। ঠাকুরমশাই, নিশ্চয়ই আমার বাচ্চাটাকে নিতে আসবে। কমলা শক্ত সমর্থ জেদি মেয়ে, তার চোখে আমি আগুন দেখেছি। সেই মেয়ের মুখে এমন কথা শুনে বুঝতে পারলাম মাতৃত্ব তার চরিত্রের সমস্ত বৈশিষ্ট্যকে ঢেকে ফেলেছে। মায়ের বুকে যখন ভয় জেগেছে, সেই ভয় তখন সত্যি হয়ে বাইরে বেরিয়েছে। আমি বললাম, কি দেখেছো মা, আমাকে একটু বলো তো। কমলা বিস্ফারিত চোখে তাকিয়ে রইল আমার দিকে। মনু ততক্ষণে ঘরের বাইরে চলে গেছে। কমলা আমার পরনের কাপড়ের খুঁটটা চেপে ধরল, তারপর বলল, রাতে মনু আমার ঘরে ঘুমোয়, মেঝেতে বিছানা করে। ঘুমানোর সময় ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ থাকে, তা তো আপনি দেখেছেন। পাশের ঘরে ঘুমোয় আমার স্বামী, আর তার পাশের ঘরে বাবা। এই পাশের ঘরটা আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। রান্নার লোক আর কাজের লোক হারাধন দাদা আর রঘু দাদা ওই পাশের ঘরে ঘুমোয়। সব ঘরেই লোক থাকে, কোনো ঘর ফাঁকা নেই।
আমি ঘর থেকে খুব একটা বেরোই না। আমাকে সমস্ত কাজে মনু সাহায্য করে। মনু না থাকলে যে আমার কি হতো। কাল রাতে খাওয়া দাওয়া করে আমি বিছানায় শুয়েছি। মনু নিচে শুয়ে পড়েছে অনেকক্ষণ হলো। মনুর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো দেখি চারপাশটা অন্ধকার, কোথাও সামান্য আলো পর্যন্ত নেই। অথচ মনুকে বলা আছে বিছানার দুপাশে দুটো হ্যারিকেন সে যেন জ্বালিয়ে রাখে রাত্রে। এই কাজে সে একদম দেরি করে না। আমি বিছানায় শুয়ে থাকা অবস্থায় ডাকলাম, মনু, এই মনু। কোনো সাড়া নেই। মনু যে ঘরের ভেতরে আছে সেটাও মনে হলো না। ঘুটঘুটে এই অন্ধকার ঘরের মাঝে একা শুয়ে গা ছমছম করছিল। কোনো রকমে বিছানা থেকে উঠতে যাব, এমন সময় দেখতে পেলাম আমার বিছানার ঠিক পায়ের কাছে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। আপনি তো বিছানাটা দেখেছেন ঠাকুরমশাই। ওই যে ঠাকুরমশাই ওইখানটায় দাঁড়িয়েছিল। ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যেও বিছানার পায়ের দিকে তাকিয়ে তাকে দেখতে পাওয়ার একটা কারণ ছিল। তার সাদা মণিহীন ফ্যাকাশে চোখ দুটো, সেই সাদা চোখ দুটো আমার দিকে একভাবে তাকিয়ে দেখছে। আর তার সঙ্গে সঙ্গে তার মুখের সাদা দাঁতগুলো দেখতে পেলাম। ঠাকুরমশাই, আমি তো ভয়ে জড়সড় হয়ে গেছি। তাহলে কি এখনই ও চলে এসেছে আমার বাচ্চাটাকে নিতে? কিন্তু কেন আমার বাচ্চাটাকে নিয়ে যাবে? প্রাণপণে চিৎকার করে কিছু বলতে যাব, দেখি গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ডাকার অনেক চেষ্টা করছিলাম ঠাকুরমশাই, ভয়ে আমার গোটা শরীর ঘামে ভিজে গেছিল। চিৎকার করে মনুকে ডাকতে পারছি না, আশেপাশের কাউকে ডাকতে পারছি না। গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেছে। আর সেই সাদা ফ্যাকাশে দেখতে পাওয়া চোখ দুটো যেন বিছানার একপাশে দাঁড়িয়ে আমার দিকে এগোতে লাগলো। কথাগুলো বলতে বলতে কমলা দু চোখ প্লাবিত হয়ে আসছিল। তার চোখের কোণে জল টল করছিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, মা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি যতক্ষণ তোমার কাছে আছি ততক্ষণ তোমার আর তোমার বাচ্চার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এর জন্য আমার যা কিছু করার আছে আমি সব কিছু করব। অনেকক্ষণ পরে বুঝলাম সে আমার পায়ের কাছ থেকে আস্তে আস্তে উঠে এসেছে মাথার কাছে, এসে বিছানার একপাশে বসেছে। অনেক কষ্টে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে হাসতে হাসতে বলল, এখনো সময় হয়নি। তোর ওপর আমি নজর রেখেছি। যখন সময় হবে আমি ঠিক আসব। তুই এই গ্রামে তোর বাচ্চাকে জন্ম দিবি তো? পারলে তোর বাচ্চাকে আমার হাত থেকে বাঁচিয়ে দেখা। আমি অতি কষ্টে বললাম, চলে যা তুই, চলে যা। আমার বাচ্চার কোনো ক্ষতি তোকে আমি করতে দেব না। আমার বাচ্চার কোনো ক্ষতি করতে এলে তোকে আমি জ্যান্ত পুড়ে মারবো। নতুন করে আর কি মারবি আমাকে? এই গ্রামের লোকেরাই আমায় একদিন মেরেছিল। তার জন্যই তো এই গোটা গ্রামের কাউকে আমি বাচ্চার জন্ম দিতে দেব না। এই গ্রামে যদি কোনো বাচ্চার জন্ম হয় তাকে আমি নিয়ে যাব আমার সাথে। আপনি যা বলেছিলেন সে কথাই তো ঠিক হয়েছে ঠাকুরমশাই। ওই প্রেতনির মৃত্যুর পেছনে কোনো একটা কারণ আছে, যেই কারণে সে এমন করছে। 3 বছর আগে নিশ্চয়ই এই গ্রামে এমন কিছু হয়েছিল যার জন্য ও নিজে মরেছে, আর সেই কারণে ও সদ্যজাত শিশুদেরকে মারতে চায়। দেখো মা, কেউ অকারণে কারোর ক্ষতি কোনোদিনও করতে পারে না। কোনো অশুভ শক্তি এমনি কারোর ওপর নিজের আক্রোশ প্রকাশ করে না।
এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণ আমাদেরকে খুঁজে বার করতে হবে, কিন্তু তার আগে ওটাকে আটকাতে হবে। তার মানে নিশ্চয়ই কাল রাতেও তোমার কাছে সে আসবে। জানি না ঠাকুর মশাই, তারপর হঠাৎ যে কি হলো, আমার দুটো চোখে কেমন যেন অন্ধকার নেমে এলো। মনে হলো আমি গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি, আর ঠিক আমার মাথার ওপর ওর একটা হাত যেন আমি অনুভব করতে পারলাম। ঠান্ডা বরফের মতো হাত, একটা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। এরপরেই হঠাৎ করে ঘরের আলো দুটো যেন জ্বলে উঠল, আর তারপরেই দেখি মনুও মাটিতে শুয়ে আছে। আমি ডাকলাম, মনু, এই মনু। সঙ্গে সঙ্গে মনু ধরফর করে উঠে বসলো। তারপর আমার মাথার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে দেখলো আমার গোটা শরীরটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গোটা শরীর ততক্ষণে ঘামে ভিজে যেন স্নান করে উঠেছি। কাপড় বদলে ফেললাম ঠাকুর মশাই, কিন্তু এমনটা কি করে হলো? যদি আমি স্বপ্নই দেখে থাকি তাহলে এতটা সত্যি ছিল স্বপ্নটা, আর যদি স্বপ্ন না দেখে থাকি তাহলে ঘরের আলোটা কে নেভালো, আর কখনই বা নেভালো? কমলার কথার কোনো উত্তর করতে পারলাম না। বুঝতে পারছিলাম সেই অশুভ আত্মা আস্তে আস্তে কমলার দিকে নজর রাখতে শুরু করেছে। কমলার প্রসবের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে তার বাচ্চাকে গ্রাস করার জন্য সেই অতৃপ্ত প্রেতনির আক্রোশ। কিন্তু না, আমি তো গৃহস্থকে কথা দিয়েছি, কমলাকেও কথা দিয়েছি, তার আগত সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। সতীনাথ, অমরনাথ, তাদেরও কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আমার কথা রাখবো। যার জন্য সেদিন কমলার সঙ্গে কথা বলার পর একবার গ্রামে বেরিয়েছিলাম। আমার সঙ্গে ছিল সর্বক্ষণের কাজের হারাধন বাবু। আমরা দুজনে মিলে গ্রামের ভিতরে এদিক ওদিক ঘুরে এলাম। হারাধনের সঙ্গে কথায় কথায় আরো অনেক কিছুই জানতে পারলাম। গ্রামের মধ্যে এর আগে, অর্থাৎ কয়েক মাস আগে, মালতী বলে একটি মেয়ের সন্তান শেষবারের মতো ওই অতৃপ্ত আত্মা নিয়ে গিয়েছিল। তার বাড়ি পর্যন্ত আমায় হারাধন নিয়ে গেল। মালতীর বাড়িতে মালতী আর মুকুন্দ স্বামী স্ত্রী দুজনেই থাকে। তাদের বাড়ির দিকে যাওয়ার কাছে দাঁড়িয়েছিলাম। হারাধন ভিতরে গিয়ে মুকুন্দকে ডেকে আনলো। মুকুন্দ হাত জোর করে আমার সামনে এসে দাঁড়ালো, ফ্যাকাশে মুখ। অল্প কথায় হারাধন সবই বলেছিল, তাই মুকুন্দকে বললাম, মুকুন্দ, সব কথাই আমি শুনেছি, কিন্তু একটা কথা বলতে পারো? মালতীর সন্তানকে যে নিতে এসেছিল সে কে, আর কেনই বা সে তোমাদের সন্তানকে নিয়ে গেল? এই ব্যাপারে কি তুমি কিছু জানো? ঠাকুর মশাই, এই কথা অনেকেই জানতে চেয়েছিল, অনেকেই এই কথা জানার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বিশ্বাস করুন 3 বছর আগে থেকে এসব শুরু হয়েছে, কিন্তু তার মধ্যে এমন কিছুই ঘটেনি যে এমনভাবে আমাদের গ্রামে এই অভিশাপ নেমে আসবে। বড়ই লজ্জা করে বলতে, কিন্তু কিন্তু আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা হয়েছে। ঠিক করেছি এবার 8-9 মাস হওয়ার পর তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। এমনকি সেখানে গিয়েই থাকবে আমার স্ত্রী। বছরখানেক বয়স না হওয়া পর্যন্ত সেখান থেকে আর ফেরাবো না তাকে। এতে লজ্জার কিছু নেই মুকুন্দ। যে সন্তানের জন্য যদি এটুকু করতে হয় তাতে আপত্তি কিসের? কিন্তু যে রাতে ওই ঘটনাটি ঘটেছিল সেই রাতটায় তুমি কোথায় ছিলে? যে রাতে ওই ঘটনা ঘটে সেই রাতে আমি বাড়ি তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। আমি তাকে দেখেছিলাম ঠাকুরমশাই। রাতের বেলা পাশের বাড়ির একজনকে বউয়ের সঙ্গে থাকার জন্য বলে গিয়েছিলাম, কিন্তু তবুও আমার মন মানছিল না। তাই হাট থেকে তাড়াতাড়ি বেরিয়ে সন্ধ্যার একটু পরেই যখন বাড়ির কাছে এসেছি তখন চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। আকাশে কালো মেঘ জমে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। সবে বাড়ির উঠোনের মধ্যে এসে দাঁড়িয়েছে, এমন সময় মনে হলো ঘরের ভিতর থেকে আমার বউ চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম দরজার কাছে, কিন্তু মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে গেল। এমনভাবে বন্ধ হলো যে দরজার ধাক্কায় ছিটকে গিয়ে পড়লাম আমি উঠোনের উপর। ঠিক সঙ্গে সঙ্গে শুনতে পেলাম ঘরের ভিতর থেকে যেন খিলখিল করে হাসছে। অদ্ভুত সেই হাসির শব্দ ঠাকুরমশাই, যে কারোর গায়ের রক্ত জল হয়ে যাবে।
এটা তো মানুষের নয়, তা বুঝতে দেরি হলো না। তাড়াতাড়ি ছুটে গেলাম দরজার দিকে। দরজার উপর ধাক্কা দিয়ে চিৎকার করে ডাকতে লাগলাম মালতীকে। মালতী, মালতী, কোথায় তুমি? ঘরের মধ্যে কে আছিস? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয় বলছি শয়তান। আমার বউয়ের যদি ক্ষতি হয়, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, তাহলে তোকে আমি ছাড়বো না। ঘরের ভিতর থেকে আবার সেই হাসির শব্দ শুনতে পেলাম, আর সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে এক অদ্ভুত গলায় কেউ বলে উঠল, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, তোদের সন্তান এখন আমার। এই গ্রামে কোনো গর্ভবতী নারী সন্তান জন্ম দিতে পারবে না, বলেছি না? বাচ্চা নিয়ে তোরা সুখে থাকবি, আমি থাকতে সে সুখ তোদের কপালে সইবে না। এমন বিভৎসভাবে কথাগুলো শুনে বুকের ভিতরটা কেমন যেন করে উঠল ঠাকুরমশাই। কিন্তু কি করব, আবার দরজায় ধাক্কা দিলাম। বুঝতে না পেরে পাশের বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কয়েকজনকে ডেকে আনলাম। ততক্ষণে ধাইমা পর্যন্ত এসে পড়েছে, তাকেও খবর দেওয়া ছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে পড়েছে। ঘরের দরজা খোলা। আমার বউ রক্তের মধ্যে যেন ভাসছে ঠাকুরমশাই। কোনো রকমে মেয়ে মানুষরা মিলে তাকে সামলে নিল। বউয়ের কিছু হয়নি, কিন্তু বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায়নি। সদ্য জন্মানো বাচ্চাটাকে নাড়ি ছিঁড়ে কোথায় নিয়ে চলে গেল কে জানে। কতদিন বউটা মুখ তুলে তাকায়নি আমার দিকে। তাকিয়ে বা কি করবে? জানলা দিয়ে তাকিয়ে থাকতো আকাশের দিকে। কার এমন শয়তানি নজর পড়েছে আমাদের গ্রামের দিকে ঠাকুরমশাই? কথা বলতে বলতে মুকুন্দের গলা কেমন যেন পড়ে এসেছিল। সে চুপ করতেই আমি বললাম, দেখো মুকুন্দ, 3 বছর ধরে এমন কাজ করে চলেছে, সে নেহাত ছোটখাটো কিছু নয়। নিশ্চয়ই এমন কিছু হয়েছিল তার সঙ্গে, যার জন্য সে এমনভাবে গ্রামের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। আর মনে হয় এই সমস্যা একেবারে শিকড় পর্যন্ত গিয়ে দেখা দরকার, না হলে কোনোভাবেই এই সমস্যার সমাধান আমি করতে পারবো না। মুকুন্দর সঙ্গে তার বাড়িতে গিয়ে ঢুকলাম। মালতী বোধহয় রান্নাঘরের কাছেই কিছু করছিল। আমাদের কথাবার্তা শুনে সে এগিয়ে এলো। দেখি মুখটা শুকিয়ে একেবারে ছোট্ট হয়ে গেছে, চোখের তলায় কালি, ফ্যাকাশে চোখে দৃষ্টি নিয়ে সে এগিয়ে এসে নিচু হয়ে আমায় প্রণাম করতে গেলে আমি তার প্রণাম নিলাম না। তাকে বললাম, মধুসুন্দরী দেবী তোমায় আশীর্বাদ করুন, আর আমার পায়ে হাত দিও না মা। একটা কথা বলবে? যদি সে কথা তোমায় জিজ্ঞাসা করা ঠিক নয়, তবুও বলছি, সেদিন তুমি ঠিক কাকে দেখেছিলে? মালতীর চোখ দুটো কেমন যেন দপ করে চলে উঠল, ঠোঁটটা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সে বলল, দেখেছিলাম ঠাকুরমশাই, আমি ওকে দেখেছিলাম। শুধু একবার নয়, বেশ কয়েকবার দেখেছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি আসলে সত্যি সত্যি আমার কিছু হয়ে যাবে। যে রাতে ও এসেছিল সেই রাতেও আমি ওকে দেখেছিলাম। আমার ঘরে যখন এসেছিল তখন কেউ ছিল না ঘরের ভিতর, আর সেই সুযোগে এসে আমার ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম ঠাকুরমশাই, না হলে কোনোভাবেই আমার নাড়ি ছিঁড়ে সে আমার বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো না। তারপরে গ্রামে কেউ বাচ্চার জন্ম দেয়নি, সবাই তার আগে গ্রাম ছেড়ে বাইরে চলে গেছে। কিন্তু শুনেছি এই গ্রামের অমরনাথের বউ কমলা ঠিক করেছে সেই গ্রামে বাচ্চার জন্ম দেবে। যদি তার বাচ্চার জন্ম ঠিকভাবে এই গ্রামেই হয়, তাহলে আমি ওই গ্রামে থেকে আমার বাচ্চার জন্ম দেব। আর তা যদি না হয়, তাহলে আমি গ্রামে থাকবো না, আর আমি আমার বাচ্চাকে হারাতে পারবো না ঠাকুরমশাই, আর পারবো না। সেই প্রেতনিকে ঠিক কেমন দেখতে বলো তো মা? আপনি তো এর আগেই তার বর্ণনা শুনেছিলেন কমলার কাছে, তাহলে আবার মালতীকে সে কথা জিজ্ঞেস করলেন কেন? দুজনেই যাকে দেখেছিল সেটা
একরকম নাকি তা বোঝার জন্যই আমি মালতীকে জিজ্ঞাসা করেছিলাম। কিছুক্ষণ চুপ করে ভাবার পরে মালতী আমায় বলল, ঠাকুরমশাই, ওর চোখের মনি নেই, সাদা ফ্যাকাশে চোখ, আর মুখে সাদা বড় বড় দাঁত। মুখের ভেতর থেকে বেরিয়ে আসছিল একটা লম্বা কালো জিভ। ওই জিভ দিয়ে শয়তানি আমার ছেলেটাকে খেয়েছে। না হলে আমার কোলে এখন। কথাটা বলতে বলতে মালতী কেঁদে উঠল। আমার বড়ই কষ্ট হলো, বুঝলে। আমি ওদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কথাগুলো জানার প্রয়োজন ছিল, না হলে তো হতোই না। মালতী আর মুকুন্দকে সান্ত্বনা দিয়ে হারাধনকে নিয়ে সেখান থেকে চলে এলাম। মনে মনে একরকম তৈরি হয়েই ছিলাম। বাড়িতে ফিরে সতীনাথের সঙ্গে দেখা হলো। সে আমায় দেখে বলল, ঠাকুর মশাই, কোথায় গিয়েছিলেন? এই হারাধন, ঠাকুর মশাইকে গ্রামটা ভালো করে ঘুরিয়ে দেখিয়েছ তো? আপনার বড় কষ্ট হচ্ছে এখানে। আসলে আমরা এত ব্যস্ত, এখন জমিতে কাজ চলছে তো। ছেলেটা তো সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই দিকেই থাকে। তাছাড়া জমি জমা ছাড়াও পুকুর রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেই সব আমার দেখতে হয়। বুঝতেই পারছেন, দুজনে মিলে দেখাশোনাটা করি। তাছাড়া শরীরটাও ভালো যায় না। 3 বছর আগেও তো এই গ্রামে ছিলেন আপনি, আপনার ছেলে আর আপনার পরিবার, তাই তো? কমলা না হয় এখানে ছিল না, আপনি তো কিছু জানবেন নিশ্চয়ই। 3 বছর আগে আপনাদের এই গ্রামে সত্যি সত্যি কিছু হয়নি? কোনো মেয়ের মৃত্যু কিংবা এমন কেউ যে সন্তান প্রসবের সময় মারা গেছে? না ঠাকুর মশাই, আপনাকে মিথ্যে কথা বললে আমার নরকেও ঠাঁই হবে না। বিশ্বাস করুন, সত্যি এমন কিছু হলে আমি সে কথা জানতাম। আমি না জানলেও গ্রামের কেউ না কেউ তো জানতো। 3 বছর ধরে এতগুলো মানুষ বিপদে পড়েছে, সবাই সেই কারণ খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কিছু হয়নি। একবার তো এক ওঝা এসেছিল আমাদের গ্রামে। সে গোটা গ্রাম ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই বুঝতে পারেনি। শেষের দিকে সেই ওঝা রোদে পুড়ে তপ্ত হয়ে রাতের বেলা ভয়ে ভয়ে ফিরে গিয়েছিল নিজের বাড়িতে। কি যে হয়েছিল সে কথা কেউ জানে না। গ্রামের অনেকে বলেছিল ওঝা ভয় পেয়ে পালিয়েছে। কিসের ভয় সে কথা আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। তবে এর পরে আর কোনো ওঝা আমাদের গ্রামে আসতে সাহস করে না। সতীনাথের কথা শুনে বুঝতে পারলাম গ্রামের লোকেরা চেষ্টা করেছিল। 3 বছর ধরে তো আর কেউ চুপ করে বসে থাকবে না, হয়তো তাকে কেউ কিছু করতে পারেনি। আমি কি সত্যি তাকে আটকাতে পারবো? এই প্রথমবার এত কিছুর মধ্যে আমার একটু দোনা মোনা মনে হলো। এত ক্ষমতা যার, তাকে আটকানো তো এত সহজ হবে না। সতীনাথ আবার বলতে শুরু করলো, ঠাকুর মশাই, আমাদের গ্রামে ওই বছর খানেক আগে একটি বছর 24-25-এর যুবক এসেছিল। সেই যুবক আমার বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেয় বলতে সে আমার বাড়িতে কিছুক্ষণ বসেছিল। রাতের বেলা আমার বাড়ির দাওয়ার কাছে বসে ঘুমোতে চেয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। তবে আমার ছেলে রাজি হয়েছিল। কতবার করে বললাম তাকে, সে কিছুতেই আমার বাড়িতে অন্ন গ্রহণ করল না। বড় কষ্ট পেয়েছিলাম আমি, কিন্তু অমরনাথ বোধহয় অন্য কিছু বুঝেছিল, তাই সে তাকে কিছু খেতে জোর না করে তাকে বাড়িতে থাকতে দিল। রাতের বেলা দাওয়ার কাছে ঘুমিয়েছিল সে। তবে আশ্চর্য ব্যাপার, লোকটাকে
পাগল বলে মনে হয়েছিল। কেন? কথায় কথায় সে অদ্ভুত কথা বলতো, বারবার চেয়ে বলতো, তোরা সব ভুলে গেছিস, সব ভুলে গেছিস, তোরা ভুলে গেছিস বলেই তো এমন হচ্ছে। তোরা মনে রাখলে এমন কিচ্ছু হতো না। সে আমার দিকে তাকিয়ে হাসি মুখে এই কথাগুলো বলে চলেছে, অথচ কি ভুলে গেছি সে কথা একবারও বলছিল না। আমি অমরনাথ অনেকবার তার কাছে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে সে আমাদের কিছুই খুলে বলে না। অকারণে কথাও কথা বলে এড়িয়ে যায়। প্রথমে মনে হয়েছিল সে পাগল, পরে মনে হয়েছিল প্রচণ্ড পরিমাণে চালাক। সে কিছু একটা আমাদের বোঝাতে চাইছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তারপর সতীনাথের কথার উত্তর শুনতে গিয়ে বুঝতে পারছিলাম আমার গলা কাঁপছে, কারণ ততক্ষণে আমি বুঝতে পেরেছি সতীনাথ কার কথা বলতে চাইছে। যার কথা সতীনাথ বলতে চাইছে তাকে দেখার জন্য আমি কত চেষ্টাই না করেছি, সে কে বোঝার জন্য কি না কি করেছি, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারিনি, কিছুতেই তার দেখাও পায়নি। প্রত্যেকবার আমার আগে আগে এসে আমার ব্যাপারে সম্পূর্ণ অগ্রিম বার্তা দিয়ে গেছে সবাইকে। আমি বুঝতে পারছিলাম এরপর সতীনাথ কি বলতে চলেছে। সতীনাথের মুখের দিকে তাকাতে পারলাম না, আমি তাকিয়ে রইলাম সামনের দিকে। সতীনাথের কথাগুলো আমার কানে ভেসে আসছে। পশ্চিম আকাশে সূর্য ডুবছে, বিকেলের আলোকে অন্ধকার আস্তে আস্তে গ্রাস করছে। গোটা গ্রামের চারপাশটা কেমন মায়াবী লাগছে। সতীনাথ আস্তে আস্তে বলতে লাগলো, প্রথম যেদিন আপনি বেআই মশাইয়ের সঙ্গে এই বাড়িতে এলেন, আপনাকে দেখে আমি বড় খুশি হয়েছিলাম। সেদিন ছিল সোমবার। সে পাগল আমায় বলে গেছিল, সোমবার হলো বাবা মহাদেবের দিন, সেই দিন সে আসবে লাল রক্তাম্বর পরে। সে নিজে থেকেই বাড়িতে আসবে, কাউকে তাকে ডাকতে হবে না, সে একা একাই আসবে। আর তারপরেই তোদের সব কিছু মনে পড়ে যাবে, সবার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি, আমি জানি সে আসবে, ঠিক আসবে। সতীনাথ যখন আমার দিকে তাকালো ততক্ষণে আমার চোখে জল এসেছে। অমর জীবন আবার? অমর জীবন কেন? কেন সে আমার সঙ্গে একবার সাক্ষাৎ করে না? ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? ওই যুবককে কি আপনি চেনেন? সে আপনার কথাই বলেছিল মনে হয়। আপনি নিজে থেকে এখানে এসেছেন। আপনি এসেছেন সোমবার, আপনার গায়েও ছিল রক্তাম্বর। ঠাকুর মশাই, যদি আপনি সত্যি সত্যি সেই হন, তাহলে সেই যুবকের কথা মতো আপনি পারবেন আমাদের গ্রামকে বিপদ মুক্ত করতে। সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না। আসল উৎস খুঁজে না পেলে এই বিপদ থেকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। তার জন্য কতদিন সময় লাগবে তা আমি কিছুই বলতে পারবো না। তবে কমলার সন্তান প্রসব না হওয়া পর্যন্ত আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। সতীনাথ বেশ খুশি হলো আমার কথায়, সে বোধহয় খানিকটা স্বস্তিই পেল। সেদিন আর তেমন কোনো কথা হলো না। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। আমি যখন এখানে এসেছিলাম তখন কমলার 10 মাস হতে আর সামান্য কয়েকদিনই বাকি আছে। একদিন বিকেলের দিকে তার প্রসব যন্ত্রণা উঠল প্রবল ভাবে। আর দেরি করা গেল না, গ্রামের দাইমাকে খবর দেওয়া হলো। অমরনাথ এখন বাইরে কোথাও গিয়েছে, সতীনাথ একটা কাজে পাশের গ্রামেই রয়েছে। দুজনের কাছেই খবর পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে আমি, কাজের লোকেরা, দাইমা আর মনু এই কয়েকজনই আছি। আর দেরি করা যায় না। দাইমা নিজের কাজ শুরু করলো। ঘরের ভিতরে কয়েকজন স্ত্রীলোক, তার সঙ্গে দাইমা এবং বাকিরা রয়েছে। আমি আর 3 জন বাইরে দরজার কাছে আমরা বসে রয়েছি। চারপাশে অন্ধকার,
সন্ধ্যাবেলা আকাশ পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করেই সেই পরিষ্কার আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। কোথা থেকে জানে কিভাবে আবিষ্কার হলো সেই কালো মেঘের? ভিতরে যতই সময় কাটে বাইরে আকাশের কালো মেঘ তত জমা হতে থাকে। এক সময় দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি নামলো। বৃষ্টির ফাঁকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে লাগলো। আমি মনে মনে প্রমাদ গুনলাম, এমনটা তো হওয়ার কথা ছিল না। পরিষ্কার আকাশ দেখেছি আজ বিকেল পর্যন্ত, তাহলে হঠাৎ করে কি হলো? আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল একদিন আগে রাতের বেলার একটা কথা। একটানা কথাগুলো বলে আবার তারানাথ চুপ করল খানিকটা দম নেওয়ার জন্য। কিশোরী বলল, আগের দিন রাতে কি হয়েছিল ঠাকুরমশাই? একটা কথা আমি এখনো বুঝতে পারছি না। আপনি যখন এত কিছু জানতেন, তাহলে আপনি আগে থেকে কোনো ব্যবস্থা করলেন না কেন? তাহলে কমলা এবং তার সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য অন্তত তাবিজ কবজের ব্যবস্থা করতে পারতেন। চাইলেই পারতাম, কিন্তু সে পথে বাঁধা ছিল। আগের দিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি নিজের ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কমলার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। তেমন কিছুই নেই দেখে বারান্দা থেকে নেমে এলাম উঠোনের কাছে। মনে মনে ভাবতে লাগলাম, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো এই গ্রামের লোকেরা কোনো এক মিথ্যে কিছুতে আশ্রয় করে পড়ে আছে। তাহলে মালতীর চোখে ঔদাসীনতা আমি তো নিজে দেখেছি। এতগুলো লোকের গ্রামে বাস, তারা মিথ্যে কথা বলবেই বা কেন? তাছাড়া সতীনাথ, অমরনাথ এরা মিথ্যে কথা বলার মতো মানুষ নয়। এক সময় ওখান থেকে ফিরে আসতে যাব, এমন সময় হঠাৎ করে একটা ব্যাপার চোখে পড়ল। বাড়ির এক পাশে একটা গাছের তলায় কালো অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। মুহূর্তের জন্য মনে হয়েছিল এই সে, এই মুহূর্তে যাকে গ্রামের লোকেরা জমের মতো ভয় পায়, যে সন্তান সম্ভবা মেয়ে মানুষের কাছে নরকের কীটের মতো, রাক্ষসের চেয়েও ভয়ানক। কিন্তু আমার কেমন যেন সেরকম কিছু মনে হলো না। হঠাৎ যেন মনে হলো গাছের তলায় যে দাঁড়িয়ে আছে সে আমার চেনা। এমন ভাব আমার এর আগেও হয়েছে। গাছের তলার দিকে তাকিয়ে রয়েছি, আকাশটা পরিষ্কার, ঝলমলে চাঁদের আলোয় সবকিছু ভালোভাবেই দেখা যাচ্ছিল। কিন্তু আকাশের আলোতেও গাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই ছায়াকে ভালোভাবে বুঝতে পারছিলাম না। এক পা করে হেঁটে তার দিকে এগিয়ে যেতেই হঠাৎ করে মনে হলো তাকে আমি বুঝতে পারলাম। গাছের তলায় অন্ধকারের মধ্যে হঠাৎ করে একটা আলো ফুটে উঠল যেন, আর সেই আলোতে দেখতে পেলাম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে এক সাধু। এই সাধু আমার বহুদিনের চেনা। এর আগে অনেকবার চরম বিপদের সময় সাধুর দেখা আমি পেয়েছি। এই সাধুকে কোথা থেকে আসে, কেন আসে, তার কিছুই আমি জানি না, কিন্তু বিপদের সময় সে আমায় সাহায্য করে। বড় চিন্তায় পড়েছ মনে হচ্ছে তারানাথ। এত চিন্তা কিসের? কি করব বুঝতে পারছি না। দু একদিনের মধ্যেই কমলার প্রসব যন্ত্রণা উঠবে, আর সেই প্রসব যন্ত্রণার মধ্যে যদি সে এসে পড়ে তাহলে কমলা এবং তার বাচ্চার বিপদ। অথচ কেন জানি না মনে হচ্ছে যে আসবে তার দুঃখও কম নয়। 3 বছর আগে নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যার আক্রোশ সে গোটা গ্রামের মেয়ে মানুষের উপর থেকে এমনভাবে মেটাচ্ছে। চাইলে তাকে আমি আটকাতে পারি, কিন্তু তাতে লাভ কি হবে? কমলার বিপদ না হয় আটকাতে পারবো, তারপর গ্রামের অন্য কারোর ক্ষতি সে করবে। একজনকে বাঁচাতে গিয়ে গ্রামের অন্য সবাইকে সেই মৃত্যুর মুখে ঠেলে ফেলে তো লাভ নেই কোনো। একজনকে বাঁচাতে গিয়ে কোনো কিছুই করা ঠিক হবে না তারানাথ। তোমার চেষ্টা করতে হবে সবাইকে বাঁচাবার। একজনকে বাঁচানোর জন্য তুমি নও তারানাথ, তুমি সবাইকে বাঁচাবার জন্য এসেছো। তোমায় সে কাজ করতেই হবে। আমার মনে হলো সাধুর কথায় যেন মনের ভিতর খানিকটা সাহস পেলাম।
আমি সবাইকে বাঁচাতে পারি, এই কথাটাই যেন মনের মধ্যে বারবার আসছিল। তোমরা একটু আগে জিজ্ঞাসা করলে না কেন আমি তাবিজ কবজ দিয়ে কমলাকে বাঁচাবার চেষ্টা করলাম না, কিন্তু তোমরা কি মনে করো যে আমি সেই গ্রামে সবসময় থাকবো বলে? আবার যখন সেই গ্রামে কোনো নারী সন্তান সম্ভবা হবে তখন তাকে বাঁচানোর জন্য আমি সেখানে হয়তো থাকবো না। যদি পুরোপুরিভাবে একটা সমস্যার সমাধান করা যায় তাহলে সেটা করব নাই বা কেন? আমি সেটাই করার চেষ্টা করছিলাম। সাধু গাছের তলায় দাঁড়িয়ে ম্লান হাসলেন, তারপর বললেন, একটা কথা মনে রেখো তারানাথ, অকারণে কিন্তু কোনো কিছু হয় না। তাকে তুমি আটকাতে পারবে, কিন্তু তাকে থামাতে গেলে সেই কারণ খুঁজে বার করতে হবে। সে কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। তুমি শুধু এই গ্রামের কথা ভাবছো, এই গ্রাম ছাড়া অন্য কোথাও তো কিছু হয়ে থাকতে পারে যার জন্য সে এখানে এসেছে। এরপর একটা হাসির শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। চারপাশটা কেমন যেন সাদা ধোঁয়াটে হয়ে গেল, আর তারপরই দেখতে পেলাম গাছের তলায় সেই সাধু আর নেই। একটানা কথাগুলো বলে তারানাথ একটু চুপ করল। বাইরের বৃষ্টিটা এবার ঝমঝমিয়ে নেমেছে। আজকের গল্পটা একটু অন্যরকম বলে মনে হলো। আমি বললাম, এটা তো কিছুদিন আগের রাতের কথা বললেন, সেই রাতে কি হলো যখন কমলার প্রসব যন্ত্রণা উঠল আর আপনারা কয়েকজন সেখানে ছিলেন? তারপর কি হলো? বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে আমি তাদেরকে বললাম, আমার সঙ্গে থাকা বাড়ির কাজের লোকেদের সবাইকেই আমি বাড়ির অন্য প্রান্তে পাঠিয়ে দিলাম। আমি তৈরি হয়েছিলাম, সবার দেহ বন্ধন করে তাদের সবাইকে চারিদিকে পাঠালাম। আমি রইলাম একদম সামনের দিকে। এখান থেকে যে ঘরে সন্তান প্রসব হচ্ছে সেই ঘরের দরজাটা দেখা যায়। সেদিকে তাকিয়ে আমি দেখে চলেছি অনেকক্ষণ ধরে ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসছে না। এটা দেখে আমি একটু অবাকই হলাম। কি ব্যাপার, ঘরের ভিতর কোনো শব্দ নেই, কারোর কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই। এমনকি কমলার চিৎকার পর্যন্ত শোনা যায় না। একটু আগে পর্যন্ত কমলা ব্যথায় আর্তনাদ করছিল। যদি সন্তান প্রসব হয়েও যায় তারপরেও তো কোনো না কোনো শব্দ শুনতে পাবো। দরজা খুলে কেউ বাইরে আসবে, এমনকি সদ্যজাত সন্তানের চিৎকারের শব্দও শোনা যাবে, কিন্তু কিছুই শোনা গেল না। যাদের বলেছিলাম তারা তিন দিকে ছড়িয়েই ছিল। আমি হাঁটতে হাঁটতে দরজার দিকে এগিয়ে চলেছি। মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেই সাধুর বলা কথাগুলো। কি করব বুঝতে পারছি না। দরজা খুলে কি দেখতে পাবো তা আমি নিজেও জানি না। হাঁটতে হাঁটতে বারান্দার কাছে এসে দরজার উপর একটা হাত রাখলাম। এমন অবস্থায় এভাবে দরজা খুলতে বলাও ঠিক নয়, কিন্তু তবুও দরজার উপর হাত রেখে, ঘরের ভিতর সব ঠিক আছে তো? ঘরের ভিতর থেকে কোনো শব্দ নেই, যেন ঘরের ভেতর কেউই নেই। আমি আবার দরজা ধাক্কা দিলাম, আর ঠিক তখনই ঘরের ভিতর থেকে সেই হাসির শব্দটা শুনতে পেলাম। অদ্ভুত একটা হাসি। এই প্রথমবার সেই হাসি আমি শুনতে পেয়েছি। যেই হাসির কথা এতদিন ধরে আমি অন্যের মুখে শুনে এসেছি, বুঝতে পারলাম ঘরের ভিতরে কখন যেন সে এসে পড়েছে। তার জন্য আমরা বাইরে অপেক্ষা করে চলেছিলাম। ঘরের দরজায় আমি ধাক্কা দিলাম, দরজা খুলল না। আবার সে হেসে বলে উঠল, তুই ওকে বাঁচিয়ে নিয়ে যাবি? আমি এখানে থাকতে এখান থেকে ওকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তোর নেই। আবার ধাক্কা দিলাম, কিন্তু দরজা খুলল না। ততক্ষণে সেই তিনজন দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আমি ইশারা তাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে বললাম। দরজায় হাত দিয়ে একটা মন্ত্র পড়লাম, তারপর একটু মাটি তুলে নিলাম নিচ থেকে। মন্ত্র পড়ে সেই মাটি ছুঁড়ে দিলাম দরজার গায়ে। দরজাটা একবার নড়ে উঠল,
এরপর একটা প্রচন্ড ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর তার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একটা পচা অদ্ভুত গন্ধ ছিটকে এসে যেন আমার নাকে লাগলো। আমার পিছনে দাঁড়িয়ে থাকা ওরা সবাই এসে ঘরের ভিতরে ঢুকে পড়ল। কিছুক্ষণের জন্য তাদের মুখ থেকে ভয়ের জন্য কোনো একটাও শব্দ বেরিয়ে এলো না। ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকারের ভিতরে কোনো কিছুই দেখা যায় না। এই হাসির শব্দটা ঘরের ভিতর যেন এখনো ছড়িয়ে রয়েছে। আমি দরজা চৌকাটের কাছে পা রাখতেই ভিতর থেকে সে বলল, খবরদার, খবরদার, ঘরের ভেতরে ঢুকবি না। ঘরের ভেতরে ঢুকলে কিন্তু বাচ্চার সাথে সাথে এই মেয়েটাকেও আর খুঁজে পাবি না। ঘরের ভিতর আর পা রাখতে পারলাম না। তার আগেই এমন কথা শুনে একটু হতভম্বই হয়ে গেলাম। ঘরের ভিতর আধো অন্ধকারে সামান্য চোখ হয়ে এসেছে। যে দৃশ্যটা দেখতে পেলাম, তারপর ঘরের ভিতর পা রাখা আমার পক্ষে আর সম্ভব হলো না। বিছানার উপরে শুয়ে আছে কমলা, তার দুই চোখ বন্ধ, তার পেট আগের মতোই ফোলা, অর্থাৎ সন্তান প্রসব এখনো হয়নি। ঘরের ভেতরে থাকা লোকেরা ঘরের চারপাশে মেঝের ওপর এমন ভাবে শুয়ে আছে যেন গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। আর ঠিক কমলার দুই পায়ের মাঝখানে বসে আছে একটা বিভৎস মূর্তি। সেই মূর্তিটার মুখ আমার দিকে ঘোরানো, অথচ তার শরীরটা কিন্তু আছে সামনের দিকে, অর্থাৎ তার মাথাটা পুরোপুরি ভাবে ঘুরিয়ে আমার দিকে হেলে রয়েছে। আর তার লম্বা লম্বা নখওয়ালা একটা হাত রয়েছে কমলার ফুলে ওঠা পেটের ওপর, আর সেই নখের আঁচড়ে তার পেটের ওপর আলতো করে আঁচড়ের দাগ বসে যাচ্ছে। হাসির শব্দটা তখনও চলছে। আমি প্রায় রুদ্ধশ্বাসেই বললাম, এমন করো না, মেয়েটাকে এমন কষ্ট দিও না। কেন তুমি এমন ভাবে এই গ্রামের মেয়েদেরকে কষ্ট দিচ্ছ? ওরা যখন আমায় কষ্ট দিয়েছিল তখন তুই কোথায় ছিলি? কোথায় ছিল তোর এই মুখ? চলে যা এখান থেকে, চলে যা। তোর ক্ষমতা হবে না আমাকে আটকানোর। আমি চাইলে তোমায় এক্ষুনি শেষ করে ফেলতে পারি, কিন্তু তা আমি চাই না। তোমার সঙ্গেও নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে তুমি এমন করতে না। কোনো মা তার সন্তানকে এমনভাবে আঘাত করতে পারে না। তুমি তো মা, তুমি অন্যের সন্তানকে এমনভাবে আঘাত করতে পারতে না। নিশ্চয়ই তোমার কোনো বড় আঘাত রয়েছে। এই কথা শুনে কেমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল সে। ততক্ষণে আমি বুঝতে পেরেছি একে কিভাবে আটকানো যায়। হাতের ইশারায় বাকিদের সরে যেতে বলে আমি আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতর সেই কটু গন্ধ আর তার সঙ্গে চাপা হাসির শব্দ তখনও ঘরের ভিতরেই ঘুরছে। আমি আবার বললাম, আমার কথা শোনো। দেখো, তোমার সঙ্গে যা হয়েছে তা অন্যায় হয়েছে। আমি জানি না কি হয়েছে, তবে অন্যায় না হলে তুমি এইভাবে প্রতিশোধ নিতে না। কিন্তু যে অন্যায় করেছে তার উপরে প্রতিশোধ নাও। তাহলে গোটা গ্রামের উপর এমনভাবে প্রতিশোধ নিচ্ছই বা কেন? তুই, একমাত্র তুই এতদিন পরে এমন কেউ এসেছিস যে আমার সঙ্গে কথা বলতে চায়। সবাই তো আমাকে দেখে ভয় মরেছে। এমনি এমনি ওদের বাচ্চাকে আমি নিয়ে যাই। ওরা আমায় দেখলেই নিজের বাচ্চাকে আগে সরিয়ে রাখতে চায়। অথচ অথচ আমার পেটেও তো বাচ্চা ছিল। এই দেখ, এই দেখ। কথাটা বলে সেই ছায়ামূর্তি উঠে দাঁড়ালো, আর তার পেটের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। তার পুরো নাড়ি ভুঁড়ি পর্যন্ত দেখা যায়। তার মধ্যে একটা মস্ত বড় খালি জায়গা, যেন তার পেটের ভিতর থেকে কেউ তার সন্তানকে এই মাত্র বার করে নিয়েছে। সে ফাঁকা জায়গাটা সে আমায় দেখাচ্ছে। আমি ততক্ষণে ঘরের ভিতরে ঢুকে এসেছি। ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েই বললাম, তোমার কি হয়েছিল? এরপরে সে বিছানার উপর এক দৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বলতে লাগলো তার কথা। সে এলোমেলো ভাবে কথাগুলো বলেছিল, তবে আমি তোমাদেরকে সে কথা ভালোভাবেই শোনাবো। বাসুদেবপুর গ্রামের পাশের গ্রাম হলো হেমন্তপুর। সেই হেমন্তপুর গ্রামে আজ থেকে 4-5 বছর আগে থাকতো চম্পা বলে একটি মেয়ে। চম্পা গরিব ঘরের মেয়ে ছিল। চম্পার সঙ্গে বিয়ে হয় সেই গ্রামেরই একজনের, তার নাম হাবুল। হাবুল আর চম্পা পরস্পরকে চোখে হারাতো।
হাবুল লোকের জমিতে দিন মজুরের কাজ করতো আর চম্পা নিজের মতোই সংসার সামলাতো। দেখতে দেখতে বছর খানেক কেটে গেলে চম্পা একদিন সন্তান সম্ভবা হয়। বছর অন্তের মাথায় চম্পার যেদিন প্রসব হবে তার দুদিন আগে দিন মজুরের কাজের জন্য হাবুলকে আসতে হয় এই গ্রামে, মানে বাসুদেবপুরে। বাসুদেবপুরে চলে আসার আগে চম্পা তাকে অনেক বারণও করেছিল। দুদিন কাজে না লাগলেও এমন কিছুই ক্ষতি হবে না, সন্তান জন্ম হলে তারপরে না হয় সে যাবে। কিন্তু হাবুল তার কথা শোনে না। ঘরে দানা পানি নেই, পয়সা নেই, কাজ না করলে কি করেই বা হবে। তাই হাবুল বেরিয়ে পড়ে, আর সেই রাতেই চম্পার প্রসব যন্ত্রণা ওঠে। হেমন্তপুর গ্রাম আর বাসুদেবপুর গ্রামের মাঝে রয়েছে একটা রাস্তা। সেই রাস্তার এপাশে বাসুদেবপুর গ্রাম আর ওপাশে হেমন্তপুরের হাবুলের বাড়ি। এ রাতে হাবুল বাড়িতে ফেরে না। চম্পা জানতো হাবুল কোথায় গেছে। সন্ধ্যাবেলা প্রসব বেদনা একটু বাড়তেই চম্পা আর ঘরে থাকতে পারে না। সেখান থেকে হাঁটতে হাঁটতে সে চলে আসে এই গ্রামের শেষ প্রান্তে। কিভাবে সে এসেছিল সে কথা কেউই জানে না, তবে সে এসেছিল। আর এই রাতে বাসুদেবপুর গ্রামের শেষের দিকের ডোবার কাছে চম্পার অন্তিম পরিসমাপ্তি ঘটেছিল। রাতের অন্ধকারে ঠিক মতো দেখতে না পেয়ে মাটির উপর পড়ে থাকা ইটের টুকরোয় হোঁচটকে উপর হয়ে পড়ে যায় চম্পা, আর তার পেটের উপর দিয়ে চলে গিয়েছিল গরুর গাড়ির চাকা। গরুর গাড়ির চাপে চম্পা চিৎকার করে ওঠে। মৃত্যু পথযাত্রী যদি চম্পাকে তখনও গরুর গাড়িতে তুলে যদি এই গ্রামের কবিরাজকে এনে দেখাতো তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু সেটা কেউই করেনি। চম্পাকে সেখানে ফেলে রেখে সেই গরুর গাড়ির লোকেরা পালিয়ে যায়। চম্পা সেখানে অনেকক্ষণই বেঁচে ছিল, কিন্তু অত্যাধিক রক্তক্ষরণের জন্য শেষ রাতের দিকে সে মারা যায়। হাবুল সে দৃশ্য নিজের চোখেই দেখেছিল ভোরবেলা যখন সে বাড়ি ফিরছিল। সে আর সেখান থেকে ফিরতে পারেনি। সেখানে মাটির উপর ধপ করে জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর তারপর আর জ্ঞান ফেরেনি হাবুলেরও। কিন্তু গ্রামের লোকেরা বলেছিল ওই গ্রামের 3 বছর আগে তেমন কিছুই হয়নি। তাহলে সেখানেই আসল সমস্যা। প্রায় 4 বছরের কাছাকাছি সময় আবুল আর চম্পার সেই মৃত্যু গ্রামের লোকেরা জানতেই পারেনি। আবুল গ্রামের শেষের দিকে এক অর্থবান গৃহস্থের বাড়িতে ধান জমি চাষ করত। তারা কোন রকম ঝামেলা চায়নি, আর এই গরুর গাড়ি ছিল তাদেরই। এবার বুঝতেই পারছো, গরুর গাড়িতে চাপা পড়ে সন্তান সম্ভবা একটা স্ত্রী লোক মারা গেছে এবং তার স্বামী সে খবর পেয়ে সেখানেই মারা গেছে। তবে তারা অর্থ দিয়ে কয়েকজনের মুখ বন্ধ করে দিয়েছিল এবং যেভাবেই হোক ওদের দুজনের মৃতদেহ সরিয়ে সেদিনের মধ্যেই শ্মশানে পোড়াবার ব্যবস্থাও করে। অর্থাৎ বাসুদেবপুর গ্রামের কেউই জানতেই পারল না এক রাতের মধ্যে কি বিভৎস একটা ব্যাপার ঘটে গেল। শেষের কথাগুলো বলতে বলতে তারানাথের গলা কেমন ধরে এসেছিল। আমার আর কিশোরীর শরীরটাও বুঝি একসাথে শিরশির করে উঠল। এমনও মানুষ হতে পারে। তারানাথ কিন্তু বলে চলল, কথাগুলো বলতে বলতে আমার সামনে সেই বিভৎস ছায়ামূর্তি হাউ মাউ করে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার স্বামীকে খুঁজতে গেছিলাম, সেটাই কি আমার দোষ ছিল? আমায় যদি ওরা তখনও সেখান থেকে তুলে নিয়ে যেত, তখনও হয়তো আমি বেঁচে যেতাম, আমার বাচ্চাটা বেঁচে যেত। কিন্তু না না, ওরা ওরা আমাদের বাঁচাতে চায়নি। আমার সাথে সাথে আমার আমার স্বামীর মৃতদেহটা ওরা শ্মশানে পুড়িয়ে দিয়েছিল, যাতে কেউ না জানতে পারে। আমরা গরিব মানুষ, আমাদের খোঁজ করার চেষ্টা তুই গ্রামের মধ্যে কেউ করেনি, কেউ না। আর তার জন্য এই গ্রামের সবাইকে তুমি এইভাবে মারতে চাও? বিশেষ করে যারা সন্তান সম্ভবা হয় তাদের সন্তানকে তুমি নিয়ে যাও। আমার সন্তান যখন মরেছিল আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম বাসুদেবপুর গ্রামে কোনো সন্তানের জন্ম আমি হতে দেব না। তাই আমি আমার প্রতিজ্ঞা পালন করছি, আজ পর্যন্ত তাই করেছি। এবার তুই বল আমি কি করব?
মাগো, তোমার সঙ্গে যা হয়েছে তা শুধু অন্যায় নয়, মহাপাপ। ওরা মানুষ নয়, মানুষ হলে ওরা এমন কাজ করতেই পারতো না। কিন্তু ওদের জন্য তুমি গোটা গ্রামের মানুষকে এমনভাবে ক্ষতি করতে পারো না। যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তুমি তাদের ক্ষতি করতে চাইলে করতেই পারো। এই গ্রামে প্রথম সেই পরিবারের সন্তানকেই আমি নিয়ে গেছি, তাদের ক্ষতি করেই আমি এই গ্রামে ঢুকেছি, কিন্তু এই মেয়েটাকেও আমি এখন নিয়ে যাব। কথা বলতে বলতে ততক্ষণে আমি কমলার কাছে চলে গিয়েছিলাম। আমার কাছে একটা মন্ত্রপুত তাবিজ ছিল। সেই তাবিজ চোখের পলকে আমি কমলার গলায় পরিয়ে দিয়েছিলাম। সে যেই কমলাকে স্পর্শ করতে গেল অমনি বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে পড়ে গেল বিছানা থেকে। তারপর চিৎকার করে বলে উঠল, তুই কি করেছিস? হ্যাঁ, কি করেছিস ওর সাথে? আমি কেন ওকে ছুতে পারছি না? হ্যাঁ, কেন ছুতে পারছি না ওকে? ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। ওকে আমি মা বলে ডেকেছি। আমার চোখের সামনে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে তোকে মারি? কথাটা বলতে বলতে সেই প্রেতনি হাওয়ায় ভর করে ঠিক যেন শিয়ালের মতো ঝাঁপিয়ে আসলো আমার দিকে। আমি তৈরি হয়েই ছিলাম। মুহূর্তের মধ্যে ডান হাতের তর্জনী তার কপালের উপর চাপিয়ে দিয়ে এক মন্ত্র পড়তে শুরু করলাম। মন্ত্রের গম গম শব্দে ঘর তখন ভরে উঠেছে, আর সেই মূর্তিটা আমার মুখের সামনে নিজের মুখটা এনে চেষ্টা করছে তার দুপাটি ধারালো দাঁতগুলো দিয়ে আমায় কামড়ে ধরার। তার লম্বা কালো হাড় জিরজিরা হাতগুলো যেন আমার হাতের কাছে আসছে, কিন্তু স্পর্শ করতে পারছে না। তার কপালের মাঝখানে হাতটা রেখে মন্ত্র পড়তে পড়তে এক সময় তার কপালের মাঝে বুড়ো আঙুলটা রেখে আমি চেপে ধরলাম। দরদর করে কাঁপতে লাগলো সেই আত্মা। এভাবে কাঁপতে কাঁপতে সে বলল, আমি আমি আবার ফিরে আসব, আবার ফিরে আসব। এখান থেকে চলে গেলেও আমি আমি আবার ফিরে আসব। বাসুদেবপুরের কাউকে আমি ছাড়বো না, আবার ফিরে আসব। আমি তোমাকে এখান থেকে এইভাবে যেতে দেব না। অনেক ক্ষতি করেছো তুমি এই গ্রামের। এবার তোমার মুক্তির প্রয়োজন। ক্রমেই তার শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসতে লাগলো। তার ক্ষমতা কমে এসেছে। আমি এই সুযোগেই ছিলাম। কাপড়ের খুঁট থেকে বার করে আনলাম একটা বিশেষ জিনিস। তারপর সেটা তার কপালের ঠিক মাঝখানে ধরতে গায়ে যেন আগুন লেগে গেল তার। সে আগুন লাগার মতো করে থরথর করে কাঁপতে লাগলো। এদিকে ঘরের মধ্যে যারা ঘুমিয়ে রয়েছে তাদের ঘুম কিন্তু এখনো ভাঙেনি। কপালের মাঝখানে সেই পাথরটা চেপে ধরে তাকে আস্তে আস্তে দরজার কাছে নিয়ে চলে গেলাম। সে দু হাতে আমায় ধরতে চেষ্টা করলেও কিন্তু আমার দেহ বন্ধন করা আছে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপরে রয়েছে। আমি শুধু জানতে চেয়েছিলাম আসলে কি হয়েছে। এক সময় তাকে সেভাবেই ঠেলতে ঠেলতে দরজা দিয়ে বাইরে পর্যন্ত নিয়ে গেলাম। বাইরে চৌহদ্দির কাছে নিয়ে গিয়ে বললাম, আর কিছু নয়, এখন এইখানেই থাকবে তুমি। এই গাছের কাছে তোমায় রেখে আমি ফিরব। আগে কমলাকে সুস্থ করি, তারপর তোমায় মুক্ত করব। বাড়ির সামনের দিকে ফাঁকা জায়গায় একটা গাছের গায়ে তাকে নিয়ে গিয়ে ফেললাম। সে অবসন্নের মতো পড়ে রইল। আমার হাতে যা ছিল তা দিয়ে তার শরীরের সমস্ত শক্তি আমি হ্রাস করে ফেলেছি। এখন সে কিছুই করতে পারবে না। তারপর একটা মন্ত্রপুত সুতো তার গলায় বেঁধে দিলাম, আর সেই সুতো জড়িয়ে রাখলাম গাছের সাথে। ওই সুতো কাটিয়ে তার যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে আর নেই। তাকে সেখানে রেখে আমি সেখান থেকে ফিরে এলাম ঘরের ভিতর। কমলার জ্ঞান ফিরতে শুরু করেছে। বাকিদের জ্ঞান ফেরাতে হলো জল ছিটিয়ে। তারপর তাদের ঘরের ভিতর রেখে আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। তার একটু পরেই কমলার সন্তান প্রসব হলো। কমলার শরীর দুর্বল, সন্তানের শরীরও দুর্বল। ততক্ষণে সতীনাথ, অমরনাথ সকলেই এসে পড়েছে। একটু রাত হলেও তারা এসেছিল। তাদের জিম্মায় কমলাকে রেখে আমি বেরিয়ে গেলাম। গাছের তলায় গিয়ে দেখি সেই লাল সুতোর সঙ্গে বেঁধে রাখা মূর্তিটার গোটা শরীর কালো হয়ে গেছে, যেন একটু আগে কাঠ কয়লার মতো পুড়ে গেছে সে। গ্রামের মানুষদের আর কোনো ক্ষতি করতে তোমায় আমি দেব না, তবে তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি। বলো কি করব?
তার সেই আগের মতো আর তেজ নেই। এতক্ষণ সে কেমন যেন মুহ্যমান হয়ে গেছে। আস্তে আস্তে গম্ভীর, অত্যন্ত ক্ষীণ গলায় সে বলল, আমি মুক্তি চাই। আমি মুক্তি চেয়েছিলাম, কেউ মুক্তি দেয়নি আমায়। তারপর যখন সবার ওপর রাগ হলো, তখন বুঝতে পারলাম ওদের সবার ক্ষতি না করে আমার মুক্তি নেই। তাই শুরু করলাম সবার ক্ষতি করা। এবার তোমায় মুক্ত হতেই হবে। তোমায় মুক্ত না করে আমি এখান থেকে যাব না। বেশ, তুই যখন আমায় মুক্তি দিতে চাস, তাহলে আমার আর আমার স্বামীর নামে শ্রাদ্ধ শান্তি করতে হবে। আমাদের কোনো রকমে শ্মশানে পোড়ানো হয়েছিল। শ্রাদ্ধ শান্তি না করলে আমরা মুক্ত হব না। আমার স্বামীর মৃত্যুটা হয়েছিল আমার কষ্টে, তার মুক্তি হয়েছে, কিন্তু কিন্তু আমার মৃত্যু হয়েছিল বড় ভয়ঙ্কর ভাবে, তাই আমি মুক্তি পাইনি। বেশ, যা বলবে তাই হবে। তোমার কথাই রাখা হবে। তবে বাসুদেবপুরকে তোমার বিপদ থেকে মুক্ত করে তারপরেই আমি এই গ্রাম ছাড়ব। একটু পরে অমরনাথ চলে এলো সেখানে। ততক্ষণ সেই প্রেত নিয়ে সেখান থেকে চলে গেছে। আমি এটুকু বুঝতে পেরেছিলাম যে আমি এবং কমলা ছাড়া তাকে আর কেউই দেখতে পায় না। অমরনাথ এসে বলল, আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। 3 বছরের মধ্যেই প্রথমবার কেউ সন্তান প্রসব করলো আমাদের এই গ্রামে, অথচ কারোর কোনো ক্ষতি হয়নি। তবে ধাইমা আর বাকিরা কেমন অদ্ভুত কথা বলছে। ওরা নাকি অনেকক্ষণ ধরে ঘুমের মধ্যে ছিল। সেসব নিয়ে এখন আর ভাবতে হবে না। যা হবার তা হয়েছে। যার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। আপনি কিছু করেছেন তাই না ঠাকুর মশাই? আপনি তো বলেছিলেন আপনি কারোর ক্ষতি হতে দেবেন না। আপনি না থাকলে যে কি হতো। বলতে বলতে অমরনাথ আমার পায়ের উপর লুটিয়ে পড়তে গেল। অমরনাথের চোখে জল। এই প্রথমবার তার চোখে জল দেখলাম। কমলার কথা রেখেছিলাম, সে কথা ঠিক, কিন্তু মনে বড় ভয় ছিল যদি কিছু হয়ে যায়। কিন্তু আপনি তা হতে দিলেন না। কিন্তু কি করে এসব হলো বলুন তো ঠাকুর মশাই? যে এসেছিল সে খালি হাতে কেন ফিরে গেল? আজ আর নয়, কাল আবার বলবো। কত বড় ভয়ানক বিপদের হাত থেকে তোমরা বেঁচেছো সে কথা কাল তোমাদেরকে শোনাবো। এই গোটা বাসুদেবপুরের মাথায় যে বিভীষিকা নেমে এসেছিল, সেই বিভীষিকা ছিল এমনই এক হতভাগ্য মায়ের আর্তনাদ। তার কোল খালি হয়েছিল, তার জীবনও গিয়েছিল, আর তার জন্য এই গ্রামে এতগুলো সন্তানকে জীবন দিতে হলো। অমরনাথ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সেই রাতে আর কেউই ঘুমাতে পারল না। অনেক রাত পর্যন্ত এসবই কেটে গেল। শেষের দিকে ক্লান্ত হয়ে আমরা কেউ কেউ হয়তো চোখ বুঝেই ফেলেছিলাম। তারানাথ কথা শেষ করতেই বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি কমে আসতে শুরু করেছে। কিশোরী বলল, ঠাকুরমশাই, গল্প যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা উঠে পড়ি। আকাশটা পরিষ্কার হতে শুরু করেছে। আবার যদি কালো করে নেমে যায়। প্রায় শেষ হয়ে গেছে, আর একটুই আছে। পরদিন সকালে অমরনাথ, সতীনাথ, কমলা, মনু, বাড়ির সকলকে নিয়ে সেই ঘরেই আমি বসলাম। নতুন সদ্যোজাতকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তারপর কাল রাতের সমস্ত ঘটনা খুলে বললাম সবাইকে। সব শুনে সতীনাথ বলল, সর্বনাশ! তার মানে যে ঘটনাটা আমি শুনেছিলাম সেটা সত্যি, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো তেমন কিছু নয়। আমি শুনেছিলাম ঠাকুরমশাই, আমাদের গ্রামের ঠিক পাশের গ্রাম হেমন্তপুরে মাঝে এক রাতে এক দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু কাদের সাথে দুর্ঘটনা ঘটেছিল সে কথা কেউ জানে না। মনে আছে এক গরুর গাড়ির গাড়োয়ান আমাকে সে কথা বলেছিল,
তবে ওইটা অনেক বছর আগের কথা, এ কথা কেউ মনে রাখেনি। তাহলে সেই মৃতার আত্মাই এসব করছিল এতদিন? এত কিছু হয়েছে, গ্রামের মানুষ যদি আগে খবরটা জানতে পারতো তাহলে হয়তো আরও কয়েকটা সদ্যজাতের মৃত্যু আটকানো যেত। আসলে চম্পা প্রতিশোধ নিতে চেয়েছিল নিজেরা নিজের সন্তানের মৃত্যুর। এবার আপনারাই বলুন না, একটা রাতের মধ্যে তার সব কিছু শেষ হয়ে গেল শুধুমাত্র তার স্বামীকে খুঁজতে আসার জন্য, যে এমনভাবে গরুর গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে নিজের এবং নিজের সন্তানের জীবন দিতে হলো তাকে। কাল রাতে সে আমায় সমস্ত কথাই বলেছিল। কাল রাতে তো আমি ওকে মুক্ত করেছি, কিন্তু তাকে পুরোপুরিভাবে মুক্ত করতে গেলে তার আর তার স্বামীর সন্তানের নামে শ্রাদ্ধ শান্তি করতে হবে। যে স্থানে ওরা মরেছিল তার আশেপাশেই সেই কাজ করতে হবে। আশা করছি আপনারা সকলেই এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন। ওগো, আমি বলেছিলাম যাকে আমি দেখেছিলাম তার মধ্যে কিছু একটা আছে, এমন কিছু একটা আছে যে আমি বুঝেছিলাম ও আমার কোনো ক্ষতি করতে চায় না। ওর চোখে মুখে আমি আক্রোশের পাশাপাশি কষ্ট দেখেছিলাম। ঠাকুর মশাই, আপনি আর কয়েকটা দিন থেকে যান। আপনি যা বলবেন সেই মতো আমাদের গ্রামকে মুক্ত করে দিয়ে তারপর এখান থেকে যান। এতদিন যখন রয়েছেন আর কয়েকটা দিন থাকুন। এরপর আরো কয়েকদিন সেখানে ছিলাম। চম্পা, হাবুল এবং তাদের অনাগত সন্তানের নামের শ্রাদ্ধ শান্তি করে বাসুদেবপুরকে মুক্ত করেছিলাম। জানি না মুক্ত করতে পেরেছিলাম কি না, তবে আরো 2 দিন সেখানে আমি ছিলাম। তারপর সেখান থেকে চলে আসি। তবে আমার মনে হয়েছিল আর কোনো বিপদ হবে না এই গ্রামের সন্তান সম্ভবা নারীদের। এইবার গল্প শেষ হলো। আমি আর কিশোরী আর দাঁড়ালাম না, উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছে, বেরিয়ে আসছি। সেই সময় তারানাথ স্বভাবতীর মতো বলতে লাগলো, সত্যি মানুষ কত অমানুষ হয়। সেই রাতে যদি ওরা একবার চম্পাকে সাহায্য করত তাহলে এতগুলো প্রাণ যেত না, এতগুলো সদ্যজাত শিশু মরত না। বাসুদেবপুরেও সেই বিভীষিকা নেমে আসতো না। কি হে, তোমরা কি বলো হে? হ্যাঁ, আমরা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বেরিয়ে এলাম। আসার আগে একটা লাল শালুতে মুড়ে তারানাথ কি যেন দিয়ে দিল কিশোরীকে, তার মেজবাড়ির উত্তর দিকে রাখার জন্য, আর বলে দিল যদি এটায় কাজ না হয় তাহলে পরের রোববার ওই লোকটিকে নিয়ে আসতে। আমরা বাইরে বেরিয়েছি, এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল। আর দেরি করা যায় না, ছুটতে ছুটতে ট্রামে এসে উঠলাম। কিশোরীর মুখ কিন্তু তখনও থমথম। আমি বললাম, আরে কি হলো, তুমি অমন করে বসে আছো কেন? কিছু বলতে পারছি না, সমস্যার সমাধান হবে নাকি। লোকটা কিন্তু ভীষণ ভয় পেয়েছে। ওকে আজকে ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে এলেই ভালো হতো মনে হয়। আমি কিশোরীর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বললাম, চিন্তা করো না, সমস্যা বাড়লে ঠাকুরমশাই যে নিজে যাবে সে কথা আমি জানি, আর তখন তোমায় একটু চিন্তা করতে হবে না। বাসুদেবপুরের বিপদ যেমন কাটিয়েছিলেন তেমন তোমার বিপদও কাটিয়ে দেবে। এই প্রথম কিশোরী হাসল, আমিও হাসতে লাগলাম। আর ঠিক তখনই ট্রামের বাইরে বৃষ্টিটা জোরে নেমে এলো।